আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের সবচেয়ে বেশি মার্কস বিসিএস এর মধ্যে, প্রায় 50 মার্কস, কেমন? যার কারণে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের পুরো সিলেবাসের অর্ধেকের বেশি কভার করবে এবং মোটামুটি সহজ আছে। সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কিন্তু সহজ আছে। যার কারণে যদি আমরা পড়াশোনা না করি তাহলে কিন্তু পরীক্ষার সমস্যা হয়ে যাবে, কেমন? আজকে আমি এখন একটা ক্লাস নিব, রাতে 8টা নেওয়ার চেষ্টা করব। তো যারা পারেন জয়েন করবেন, আর যারা থাকবে না, রেকর্ডিং তো থাকবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনাদের পরীক্ষার সময় যেহেতু অল্প, সেই হিসাবে আমাদেরকে একটু এখন ইয়ে করতে হবে, একটু প্রেশার নিতে হবে আর কি। এখন টুকটাক কাজগুলো একটু কমে আনতে হবে। সময় যেহেতু অনেক কম, অনেক কম বলতে আসলে অনেক কম। আহ, তবে সুবিধা হয়েছে, আপনারা যেহেতু কিছুদিন আগে একটা বিসিএস দিয়ে ফেলছেন, গত পরীক্ষার আপনারা ওইগুলো একটু ঘন্টা 1-2 ঘন্টা পড়েন, আর বাকিগুলো অ্যাকাউন্টিংটা একটু পড়েন, হ্যাঁ। তো একটু মিলিয়ে নেন আর কি। ওগুলো 1-2 ঘন্টা করে পড়লে হবে আগে, কারণ এগুলো তো কয়েকদিন আগে পড়ছেন মোটামুটি। আহ, ইয়ে দেওয়া আছে। হ্যালো। তো আপনাদের এই আগের পড়াগুলো একটু একটু কন্টিনিউ রাখেন। আর এখানে এই ফাঁকে প্রিপারেশন নিতে থাকেন আর কি। অ্যাকাউন্টিংটা এখন একটু বেশি পড়েন, আমি বলবো তখন বলছে অ্যাকাউন্টিংটা কম পড়তে, এখন অ্যাকাউন্টিংটা বেশি পড়বেন, ওগুলো 1-2 ঘন্টা করে পড়বেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর অ্যাকাউন্টিং যেহেতু সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনাদের আগে পড়া জিনিস, হ্যাঁ। জাস্ট একটু এখন আমি একটু যেগুলো দেখাই দিই, ওই টপিক গুলো একটু ধরবেন, ধরে ধরে পড়বেন আর কি। আগে যেগুলো আমরা পড়ে আসছি, অ্যাডমিশন টেস্টে পড়ে আসছি, ওই জিনিসগুলো একটু আপনার ঝালাই করতে হবে। সেক্ষেত্রে যেগুলো আমি দাগিয়ে দিই, সেগুলো পড়বেন। আর আমার কাছে মনে হচ্ছে আপনারা সবাই হিসাব বিচিত্রা বইটা একটু নিতে পারেন। কারণ এখানে যে প্রশ্ন ব্যাংকটা আছে, এটা সলিউশন করলে ইনশাল্লাহ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে 50 মার্কস, এখানে একটা যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ কমন পাবেন। এই জন্য আমি তো পিডিএফ দিচ্ছি, যাদের পক্ষে সম্ভব হয় আমি বলবো বইটা নিয়ে নেন, কেমন? কিছু ইনভেস্টমেন্ট করতে হয় আসলে, বুঝছেন? এই লেভেলে কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। চাকরি একটা এক এক মাসের স্যালারি পাইলে মোটামুটি আপনার খরচগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। এই বিষয়গুলো আমরা কথা বলছি, আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের রেকর্ডিং প্রসেস। আমাদের সিলেবাসে যে সেকেন্ড চ্যাপ্টার দেওয়া আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রেকর্ডিং প্রসেস। তো আমরা এখন রেকর্ডিং প্রসেসের অর্ধেক নিয়ে আলাপ আলাপ করবো, বাকি অর্ধেক আমরা রাতের চেষ্টা করবো, কেমন? এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে। দ্য অ্যাকাউন্ট দেওয়া আছে, রুল অফ ডেবিট ক্রেডিট, এক্সপানশন অফ বেসিক ইকুয়েশন। ইকুয়েশনটা আমরা কালকে বিস্তারিত আলোচনা করছি। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এই পর্যন্ত আমরা এখন আলোচনা করবো, ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত। বাকি অংশ আমরা পরে আলোচনা করবো, অর্থাৎ আমরা এখন রেওয়া মিল পর্যন্ত আলাপ করবো আর কি। তো এখানে এই টপিকগুলা অত্যন্ত সহজ, একদম সহজ। আর একটা বিষয় বলে রাখি, আপনি 200 মার্ক পরীক্ষার মধ্যে আহ, সহজ কঠিন সব মিলিয়ে আপনাকে 60% মার্ক লাগে না আসলে। 60% মার্ক হলে 120, তো আপনাকে হয়তো 110, 10 প্লাস পেলে আশা করি টিকে যাবেন ইনশাল্লাহ। যদিও সাবজেক্টিভ এবার একটু ভ্যারিয়েশন আসবে, যেহেতু সাবজেক্টিভ হয়তো আমার মনে হয় নাম্বার নাম্বার ইউনিক সাবজেক্ট হবে না, যে সাবজেক্ট অনুযায়ী হবে। তো এভারেজ 60% মার্ক ক্যারি করতে পারলে ইনশাল্লাহ এসে যায় আর কি। তো কোন অংশ সহজ কোন অংশ কঠিন সেটা না, আপনি যে অংশটা বেশি পারেন, আমি আমার পরামর্শ থাকবো ওই অংশটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন, তাহলে আপনার ইনশাল্লাহ কাভার হবে। আচ্ছা, আমাদের এখন আমরা আলোচনায় চলে যাই, সময় যেহেতু অল্প আমরা আলোচনায় চলে যাই। আহ এখানে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে কথা বলবো। ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কতগুলো বলছি। এখানে বলা হয় হিসাব বিজ্ঞান মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, হিসাব বিজ্ঞান শুরু হয়েছে এখান থেকে আর কি, ডাবল এন্ট্রি সিস্টেম। রায়হান, কেমন আছেন? দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হলো সালাম লেনদেন। আলাইকুম স্যার। হ্যাঁ, আছেন? জি স্যার। থ্যাংক থ্যাংক ইউ। থাইকেন, বেশিক্ষণ থাকবো না আমরা, থাইকের মাঝে মাঝে নক দিব, কেমন? আহ, ঠিক আছে স্যার। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। তাহলে অবশ্যই হিসাব বিজ্ঞান মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি, অথবা লিখলেও পারবেন, এখানে কোশ্চেন আনসার অপশন লিখলে আমি দেখবো। দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি হলো লেনদেন, হ্যাঁ। বা এটাকে হিসাব বিজ্ঞানের ইনপুটও বলা হয়। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, আর আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী, কেমন? মানে লেনদেন না পাইলে তো আমাদের কোনো কাজে শুরু হয় না, লেনদেন দিয়ে কাজ শুরু করতে হয়। আচ্ছা, আর দুতরফা দাখিলা পদ্ধতি আমরা জানি এটা দুটি পক্ষ থাকে, এক পক্ষ ডেবিট আর এক পক্ষ ক্রেডিট, এখানে বলা আছে এটাই।
আর ডেবিট আর ক্রেডিট সবসময় টাকার অঙ্কে অবশ্যই সমান হতে হবে, কেমন, সর্বদাই সমান হতে হবে। এই কথাগুলো এখানে থিওরিক্যাল আছে, থিওরিটিক্যালি আছে। কিন্তু এটা এই যে ডেবিট আর ক্রেডিট টাকার অঙ্ক সমান হবে, এটা হিসাব সমীকরণে এটাকে আমরা কত ক্লাস দেখাইছি, এখানে অঙ্ক করে দেখাইতে হবে। এই চ্যাপ্টারও এখান থেকে কিন্তু অঙ্ক আছে, একটু পরে আমরা দেখবো, কেমন। আচ্ছা, এখানে এই হিসাবের স্বাভাবিক জের, কেমন, কিছু জের আছে ডেবিট ব্যালেন্স হয়, কিছু জের আছে ক্রেডিট ব্যালেন্স হয়। যেমন আমরা জানি হিসাব সমীকরণের মধ্যে পাঁচটা অংশ থাকে, এর মধ্যে সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই তিনটার স্বাভাবিক জের হলো ডেবিট, কেমন। আর দায়, মালিকানা সত্ত্ব, আয় হিসাবের স্বাভাবিক জের হলো ক্রেডিট। এই প্রশ্নটা অন্তত 5 বার আসছে, যে সম্পত্তি, ব্যয়, উত্তোলনের স্বাভাবিক জের কি, অথবা হিসাবের ডেবিট জের বলতে কি বোঝায়। তাহলে ডেবিট জের হচ্ছে তিনটা: সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই তিনটা নর্মালি ডেবিট ব্যালেন্স হয়। আর দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটা নর্মালি ক্রেডিট ব্যালেন্স হয়। এই তিনটা একটু ভালো করে পড়লে আপনি দেখবেন যে 10টা এমসিকিউ পড়া হয়ে গেছে আপনার। এখানে আমাদের এই হিসাবের যে সম্পত্তি, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এই তিনটা হইলো ডেবিট পাস। আর দায়, মালিকানা সত্ত্ব, আয়, মূলধন, এই এই তিনটা হলো ক্রেডিট পাস। এবং ক্রেডিট জের একটা ব্যাখ্যা আছে। ক্রেডিট জের মানে হচ্ছে ক্রেডিট পাসটা বড় হবে ডেবিট থেকে। আর ডেবিট জের মানে হচ্ছে ডেবিট পাসটা বড় হবে, অর্থাৎ ডেবিট পাসটা, ডেবিট জের মানে হচ্ছে ডেবিট পাসে যদি 100 হয়, ক্রেডিট পাসে 80 হবে, একটু হইলেও বড় হবে, কেমন। আচ্ছা, এখন এখন এগুলো আপনারা জানেন, আমি জাস্ট একটু দেখাই চলে যাচ্ছি। আমরা বলছি যে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এটা হলো আধুনিক নিয়মে, কেমন। দায় বৃদ্ধি পেলে ডেবিট, সরি, দায় হ্রাস পেলে হচ্ছে ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটে হলো একরকম, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, আর সম্পদ আর ব্যয় হচ্ছে একরকম। আচ্ছা, সনাতন পদ্ধতি, যে এই পদ্ধতি, এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে যে হিসাবের গোল্ডেন রুল বলতে কোন পদ্ধতিকে বোঝায়, সেটা হচ্ছে সনাতন পদ্ধতি। আমরা জানি দুটি পদ্ধতি আছে, একটা হলো সনাতন পদ্ধতি, আর একটা হলো আধুনিক পদ্ধতি। তো সনাতন, আজকে অনেকে জয়েন করছেন, ধন্যবাদ। আপনারা কিছু বললে বলতে পারবেন, আবার চাইলে লিখতে পারেন, কেমন। আচ্ছা, আমরা রাতে আরেকটা ক্লাস নিব। এখন যেহেতু আপনার, আমি আবার বলছি যে সময় কম, আপনারা হিসাব বিজ্ঞানটা এখন একটু বেশি পড়বেন, আর অন্য সাবজেক্টগুলো একটু কমাই পড়েন এখন, কেমন। হিসাব বিজ্ঞানটাকে একটু ফোকাস করেন, প্রচুর পড়েন। আর এই বইটা পারলে নিয়ে নেন, জয়কুলি, না পারলে আমি তো পিডিএফ দিচ্ছি। তবে আমার মনে হচ্ছে যাদের সম্ভব হয় একটু নিয়ে ফেলেন, কেমন। কারা কারা কিনছেন একটু লিখেন দেখি, কে কে কিনছেন। সনাতন পদ্ধতির মধ্যে তিনটা আছে হিসাব: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। নামিক হিসাবকে আবার আয় ব্যয় বাচক হিসাবে বলা হয়। আচ্ছা, এখন এগুলা এইটা দিবে না ডেবিট ক্রেডিট, আমার মনে হয় এখান থেকে জাবেদা দিয়ে দেয়, মানে এখানে ব্যক্তি বা গ্রহণ করলে কি হয়, প্রদান করলে কি হয়, এটা একেবারে বাচ্চা সুলভ প্রশ্ন হবে। এখানে বেসিক্যালি জাবেদা দিয়ে, আর জাবেদাগুলো একটু সেন্সিটিভ এরিয়াতে দেয়, আমি একটু পরে দেখাবো কিভাবে জাবেদাটা আসে, কেমন। ব্যক্তি সুবিধা গ্রহণ করলে ডেবিট, আর প্রদান করলে ক্রেডিট। সম্পত্তি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। নাম, ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট, এটা জানে। আর আধুনিক পদ্ধতি হিসাব পাঁচ প্রকার আমরা জানি: সম্পত্তি, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব, কেমন। এটা আমরা বলছি এর মধ্যে সম্পত্তি আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর দায়, আয়, মালিকানা সত্ত্ব, এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয়। আমরা আগে বলছি যে দুতরফা দাখিলা পদ্ধতি, লুকা ফ্যাসিলি এখান থেকে হিসাব বিজ্ঞান শুরু করছে। উনি বলছে একটি লেনদেন দুটি পক্ষ থাকবে, এক পক্ষ ডেবিট, আরেক পক্ষ ক্রেডিট, কেমন। এটাকে দ্বৈত সত্তা বলা হয়। লুকা ফ্যাসিলি, বাইলো, ইতালি, এগুলো আমরা আগে আলোচনা করছি। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, লুকা ফ্যাসিলি নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে, কেমন। লুকা ফ্যাসিলি, তার বাড়ি 1494 সালে, ইতালির নাগরিক, এগুলো একটু দেখবেন। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি প্রচলিত আছে। আমরা বলছি একটা হলো সনাতন পদ্ধতি, এটাকে বলা হয় গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। সনাতন পদ্ধতিকে বলা হয় গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। আর আধুনিক পদ্ধতি, কেমন, আধুনিক পদ্ধতি হিসাব 5 প্রকার, আর সনাতন পদ্ধতি হিসাব 3 প্রকার, আমরা আলোচনা করছি। আচ্ছা, এখন আসেন 1 নম্বর প্রশ্ন: সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবগুলো কি কি দেখতেছেন? যারা পড়তে পারেন একজন আমাকে সহযোগিতা করবে, সুরাইয়া খানম। সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাব সমূহ হলো কি কি দেখেন এখানে: সম্পদ, মালিকের উত্তোলন, ব্যয়। আমরা বলছি যে তিনটে হলো ডেবিট ব্যালেন্স: সম্পদ, উত্তোলন, ব্যয়। আর আয়, দায়, মূলধন, এই তিনটে হলো ক্রেডিট ব্যালেন্স, কেমন। আবার একই প্রশ্ন দেখেন 2 নম্বরে: একটি হিসাবে কত ধরনের জের প্রকাশ করতে পারে? 3 ধরনের: ডেবিট জের করতে পারে, ক্রেডিট জের করতে পারে, শূন্য জের করতে পারে। অর্থাৎ ডেবিট ক্রেডিট যখন সমান হয়ে যায়, তখন হবে জিরো ব্যালেন্স, কেমন। এরপর 3 নম্বর প্রশ্ন: অনুপার্জিত আয় একটি দায়, কেমন, এটা একটা চলতি দায়। আপনারা প্রশ্নগুলোকে পড়ার ওয়েটা আমি বলে দিই, শুধু রিডিং পড়বেন 3 বার, কেমন। রিডিং পড়ে যাবেন, তাহলে দ্রুত শেষ যাবে। আপনি প্রথমে একবার করে পড়ে যাবেন, একটা চ্যাপ্টার শেষ করে ফেলবেন। আবার পড়বেন, আবার 3 বার করে পড়বেন, যতটুকু মনে থাকে। এরপর কিছু দাগ দিবেন, এই যে আমি কি যেভাবে দাগাই, আপনারা কলম ইউজ করবেন, 3-4টে কলম ইউজ করবেন। সাধারণত নিচের কোন হিসাব সেটের ডেবিট উদ্বৃত্ত থাকে, কেমন। ডেবিট উদ্বৃত্ত থাকে, একই প্রশ্ন বললাম না, এটা অন্তত 20 বার আসছে। ডেবিট উদ্বৃত্ত কোনটা, ক্রেডিট উদ্বৃত্ত কোনটা। তাহলে আমরা বলছি সম্পদ, উত্তোলন এবং খরচ বা ব্যয়, এই তিনটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আর আয়, দায়, মূলধন, কেমন, আয়, দায়, মূলধন হলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। অভ্যন্তরীণ সত্তা বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ সত্তা বা অন্তর্দায়ী বলতে মালিকের সত্তা বোঝায়, কেমন। মালিকের সত্তার একটা পার্ট হচ্ছে মূলধন। মালিকানা সত্তার মধ্যে 4টা অংশ থাকে:
উত্তোলন, মূলধন, আয়, ব্যয়। কালকে আমরা আলোচনা করছি মালিকানা সত্ত্বের চারটা অংশ থাকে, এর মধ্যে সবচেয়ে বড় যে মূল বিষয় সেটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। এরপরের প্রশ্ন দেখেন, ক্রেডিট উদ্বৃত্ত কোথায় থাকে? এখানে ক্রেডিট সাধারণত কোন হিসাবটির ক্রেডিট উদ্বৃত্ত থাকে? কোনটা হবে এখানে বলতে পারবেন? বকেয়া বেতন। কেমন? সুনাম একটা চলতি সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, আসবাবপত্র সম্পদ, নগদ তহবিল সম্পদ, এগুলো দেখলেই পারবেন এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন 9-10-এ আসছে, বকেয়া বেতন। এটা চলতি দায়। কেমন? হ্যাঁ। তারপরে আছে কোনটি দায় নয়। কেমন? কোনটি দায় নয়, এগুলো একটু চেক করলে পারবেন, অনেকবার আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসছে, চিটাগং ইউনিভার্সিটি আসছে, রাজশাহীতে আসছে। কেমন? প্রশ্ন কিন্তু কমন পাবেন। আমার একটা অনুরোধ থাকবে, আপনার বিগত বছরের প্রশ্ন বাদ দিবেন না প্লিজ। আচ্ছা, এখন আসেন, এখানে বলছে কোনটি দায় নয়, তাহলে বকেয়া বেতন চলতি দায়, বিল চলতি দায়, অনুপার্জিত আয় বা অগ্রিম আয় চলতি দায়, হিসাব চলতি দায়, অগ্রিম ভাড়া। কেমন? অগ্রিম প্রদত্ত ভাড়া, এটা হলো চলতি সম্পদ, ব্যয় অগ্রিম সম্পদ। আচ্ছা, একই প্রশ্ন, ডেবিট উদ্ধৃত প্রকাশ করে কোনটি? আমরা বলছি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে কোনটি, সেটা হলো যে সম্পদ ব্যয় লভ্যাংশ। কেমন? সাধারণত যে সকল ডেবিট উদ্ধৃত প্রকাশ করে এগুলো ব্যাখ্যাটা কিন্তু বেশ ভালো দেওয়া আছে, সম্পদ ব্যয় উত্তোলন লভ্যাংশ। কেমন? দুতরফা দাখিলা পদ্ধতি একটি কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা লিপিবদ্ধকরণ পদ্ধতি। কিভাবে লিপিবদ্ধকরণ করে? একটা লেনদেনকে যাচাই বাছাই করে দুটি পক্ষ নির্ধারণ করে, এক পক্ষ ডেবিট আরেক পক্ষ ক্রেডিট, সেভাবে লিপিবদ্ধকরণ করে। কেমন? আচ্ছা, এখানে 10 নম্বর প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? একই প্রশ্ন দেখেন, একই প্রশ্ন ভিন্নভাবে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, যে প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষে লিপিবদ্ধকরণ। হ্যাঁ, খুব সহজ বিষয়। এই যদি না পড়েন পরীক্ষা হলে ভুল করবেন। কেমন? ডেবিট দ্বারা কি বোঝায়? এই প্রশ্ন দেখেন, ডেবিট দ্বারা কি বোঝায়? ডেবিট দ্বারা সম্পত্তি বৃদ্ধি বোঝায়, দায় হ্রাস বোঝায়। সম্পত্তি ও দায় উভয় বৃদ্ধি বোঝায় না, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য এটা বাদ। সম্পত্তি ও দায় উভয় হ্রাস না, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। কেমন? সম্পত্তি হ্রাস পেলে এই জন্য আপনাকে এটা কিন্তু প্রশ্নটা টাফ আছে। ডেবিট দ্বারা মানে আপনাকে প্রত্যেকটা অপশন যাচাই করতে হবে। কেমন? আচ্ছা, এখানে এটা খুবই সহজ প্রশ্ন, দেখেন অনেকবার আসছে, দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম কোথায় প্রবর্তিত হয়? ইতালিতে, আমরা জানি। এখানে একটু দেখবেন। কেমন? এখানে আছেন, দেখেন 1 নম্বর প্রশ্নটা, দেখে একজন পড়েন, দেখি কি বলছে, কেউ একজন পড়েন। কেউ নাই। ডেবিট ক্রেডিট সূত্র সমূহের মধ্যে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? কেমন? দেখেন এই প্রশ্নগুলো একটু টাফ, চিটাং ভার্সিটি আর সেটা, ডেবিট ক্রেডিটের সূত্রের মধ্যে কোনটি সঠিক নয়? তা এরকম বললে আপনাকে সবগুলা কিন্তু যাচাই করতে হবে। রেভিনিউ, কি বলছে, দায় বৃদ্ধি পাওয়া হলে ডেবিট না, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য এটা ভুল। কেমন? তার বাকিগুলো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ঠিক আছে, ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট ঠিক আছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ঠিক আছে, মালিকের উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট ঠিক আছে, তার মানে সি নাম্বারটা ভুল। কেমন? দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? লেনদেনের দ্বৈত সত্তা লিপিবদ্ধকরণ পদ্ধতি। আচ্ছা, এই ডেবিট উইল রিডিউস বাট ইনক্রিজ। দেখছেন প্রশ্ন কিভাবে করছে, এই ডেবিট উইল রিডিউস, কোনটা রিডিউস করলে ডেবিট হয়? আমাদেরকে দেখতে হবে কমিউনিস্ট যদি হ্রাস পায় তখন ডেবিট হয়, আর প্রিপেড ইন্স্যুরেন্স মানে এটা একটা চলতি সম্পদ, অগ্রিম ব্যয়। কেমন? প্রিপেড ইন্স্যুরেন্স মানে হচ্ছে অগ্রিম ব্যয়, এটা একটা চলতি সম্পদ, এটা যদি ইনক্রিজ হয়, চলতি সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। কেমন? এই জন্য এই ডেবিট উইল রিডিউস, কোনটা হ্রাস পেলে ডেবিট হবে? যখন মূলধন হ্রাস পায় বা কমন স্টক হ্রাস পায়, সেটা হলো ডেবিট। এই হলো আমাদের একটা অংশ। তারপরে আসেন আমাদের পরবর্তী টপিক, সেটা হলো অ্যাকাউন্টিং সাইকেল। কেমন? অ্যাকাউন্টিং সাইকেল। আজকের ইয়েতে কিন্তু টপিকটা বেশ সহজ, কিন্তু আপনাদেরকে একটু সেন্সিটিভ না হলে এখান থেকে কিন্তু নাম্বার বাদ পড়ে যাবে। কেমন? আচ্ছা, এখানে অ্যাকাউন্টিং সাইকেল, এটা আমাদেরকে মনে রাখতে হবে 1 নম্বর যে ধাপ, সেটা হলো লেনদেন বিশ্লেষণ বা ট্রানজাকশন অ্যানালাইসিস। কেমন? ফার্স্ট ধাপ লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদামুক্তকরণ, লেনদেন খতিয়ান স্থানান্তর, এই তিনটা 1 2 3 কে বলা হয় রেকর্ডিং প্রসেস। কেমন? হিসাব বিজ্ঞান এই পর্যন্ত ছিল, এটাকে বলা হয় বুক কিপিং। 1 2 3 এটাকে বলা হয় বুক কিপিং। এরপর থেকে যে যেগুলো দেখতেছেন, রেওয়া মিল, সমনে দাখিলা, 10 পর্যন্ত, সেটা হলো হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব হিসাব রক্ষণ বা বুক কিপিং ছিল 1 2 3, আর 4 থেকে 10 পর্যন্ত এখন এখন আরো আসতেছে। কেমন? তাহলে লেনদেন বিশ্লেষণ হলো ফার্স্ট স্টেপ। কেমন? তারপর জাবেদা, এরপর হলো খতিয়ান, তারপর রেওয়া মিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, সমাপনী দাখিলা, সমাপনী পরিবর্তে রেওয়া মিল, বিপরীত দাখিলা। এখানে খেয়াল রাখতে হবে বিপরীত দাখিলা হচ্ছে ঐচ্ছিক ধাপ। কেমন? সর্বশেষ ধাপ যদি কি আসে, এই ধরনের সাইকেলের মধ্যে মনে রাখতে হবে প্রথম ধাপটা শেষ ধাপটা। কেমন? প্রথম ধাপটা হলো লেনদেন বিশ্লেষণ, শেষ ধাপটা হলো ঐচ্ছিক ধাপ, বিপরীত দাখিলা বা জাবেদাভুক্তকরণ। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ওয়ার্কশিট আমরা তৈরি করি বা কার্যপত্র, এটা একটা ঐচ্ছিক ধাপ। তাহলে ঐচ্ছিক ধাপ আছে দুইটা। কেমন? একটা হচ্ছে কার্যপত্র বা খসড়া বিবরণী বা ওয়ার্কশিট, আর একটা হলো যে বিপরীত দাখিলা বা জাবেদাভুক্তকরণ। আচ্ছা, আরেকটা পরিত্যাজ্য ধাপ আছে, যে বলা হয় যে সংশোধনী দাখিলা, জাবেদাভুক্তকরণ, স্থানান্তর, জার্নালাইজ এন্ড পোস্ট, কি বলে এটাকে, কারেক্টেন্টিস, সেটা হলো পরিত্যাজ্য ধাপ, অ্যাভয়েডেবল স্টেপ। কেমন? এই 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 পদ্ধতি, যে এখানে যে স্টেপটা দেখতেছেন, এটা হচ্ছে আমেরিকান আমেরিকান স্টেপ।
অ্যাকাউন্টিং সাইকেল এখানে আমেরিকান সাইকেলটা দেওয়া আছে, আরেকটা সাইকেল দেওয়া আছে যেটা ব্রিটিশদের সাইকেল, কেমন? অর্থাৎ হিসাব বিজ্ঞান কিন্তু আগে ব্রিটিশ নিয়ন্ত্রিত ছিল, এখন আমেরিকান নিয়ন্ত্রণ চলে গেছে, কেমন? পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে, হিসাব বিজ্ঞানকে তারা ধরে রাখবে? এখানে বলা আছে যে সনাতন হিসাব বিজ্ঞান অনুসারে হিসাব বিজ্ঞান চক্র ধাপ হলো পাঁচটা। এক নম্বর ধাপ হলো জাবেদা, আর শেষ হলো অনুপাত বিশ্লেষণ, কেমন? আর রেওয়া মিল হচ্ছে ঐচ্ছিক ধাপ। এই ধাপের মধ্যে বলা হয়েছে রেওয়া মিল হচ্ছে, কারণ রেওয়া মিল তৈরি করা বাধ্যতামূলক না আর কি। তাহলে যদি বলা হয় যে সনাতন পদ্ধতি হিসেবে ধাপ হলো কোনটি, প্রথম ধাপ হলো কোনটি, জাবেদা, কেমন? আর শেষ ধাপ হলো অনুপাত বিশ্লেষণ। আর এখানে বলা হয়েছে লেনদেন বিশ্লেষণ, তারপর হলো জাবেদা। আগে লেনদেন বিশ্লেষণ করতে হবে, তারপর জাবেদা, এরপর খতিয়ান, কেমন? আচ্ছা, এই 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 চারটা যখন আপনি বুঝে ফেলবেন না, তখন কিন্তু এমসিকিউ যেভাবে আসে আপনি কিন্তু পারবেন, কেমন? তাহলে আমরা বলছি এক দুই তিন, এই তিনটাকে বলা হয় বুক কিপিং বা হিসাব রক্ষণ, কেমন? আর পুরাটা হলো হিসাব বিজ্ঞান। আচ্ছা, এর মধ্যে এখানে ঐচ্ছিক ধাপ হলো কোনটা? বিপরীত দাখিলা, জাবেদাভুক্তকরণ, স্থানান্তর, কেমন? আচ্ছা, তারপরে আসেন খসড়া বলছি আমরা দুইটা, ঐচ্ছিক ধাপ দুইটা আছে এখানে, একটা হচ্ছে কার্য বিবরণী বা ওয়ার্কশিট, ওয়ার্কশিট তৈরি করা ঐচ্ছিক, আর বিপরীত দাখিলাটা ঐচ্ছিক, কেমন? আর এখানে আরেকটা ধাপ আছে অ্যাভয়েডেবল ধাপ বা পরিত্যাজ্য ধাপ, সেটাকে বলা হয় সংশোধনী দাখিলা। এই জিনিসগুলো জানলে আপনার গুড়ে যা আছে এমসিকিউ সব পারবেন। দেখেন এখানে বলা আছে ব্রিটিশ পদ্ধতির মত অনুসারে হিসাব চক্রের ধাপ হলো পাঁচটা, আর আমেরিকান পদ্ধতি হলো 10টা, কেমন? কি কি আমরা বলছি? আচ্ছা, হিসাব চক্রের আমিল প্রস্তুত করা হয় কয়বার? 3বার। এখান থেকে যে আমিলের কথা বলা আছে 3বার, হ্যাঁ। সমন্বিত রেওয়া মিল, শুধু রেওয়া মিল, কেমন? এই যে 9তে আছে রেওয়া মিল প্রস্তুতকরণ, সমাপনী রেওয়া মিল। দেখছেন, সূক্ষ্ম একটা বিষয়। আচ্ছা, প্রথম ধাপটা হলো লেনদেন বিশ্লেষণ অথবা লেনদেন চিহ্নিতকরণ। যদি বলা হয় প্রথম ধাপটা কি, লেনদেন বিশ্লেষণ বলতে পারেন, লেনদেন চিহ্নিতকরণও বলতে পারেন। আর সংশোধনী দাখিল হলো হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ। এখন দেখেন প্রশ্ন কিভাবে আসছে। নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? কোনটি হবে? দেখেন প্রথমটা আছে কি, নির্বাচন বা চিহ্নিতকরণ। এখানে আছে নির্বাচন বা চিহ্ন, ঢাকা ইউনিভার্সিটি 14-15 সিইউতে আসে, অনেকবার আসছে। নির্বাচন বা চিহ্নিতকরণ। 2 নম্বরে আছে লিপিবদ্ধকরণ, মানে রেকর্ডিং, ঠিক আছে আছে। শ্রেণীকরণ মানে খতিয়ানভুক্তকরণ, কেমন? তাহলে এখানে যাচাইকরণ নামে যে অংশটা আছে, এটা আমাদের সরাসরি দাপের মধ্যে পড়ে না, কেমন? যাচাইকরণ নামে যে অংশটা আছে, সেটা আমাদের সরাসরি, তাহলে সি নাম্বার আনসার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কেমন? আচ্ছা, এরপর একই প্রশ্ন, নিচে কোনটি হিসাব চক্রের দাফ নয়? এই যে দাফ নয় যখন বলবে, তখন আপনাকে পুরো দাফটা কিন্তু জানতে হবে, কেমন? আচ্ছা, জাবেদা আছে, খতিয়ান আছে, রেওয়া মিলও আছে, সমন্বয় দাখিলাও আছে, ভুলের তদন্তকরণ, কেমন? ভুলের তদন্তকরণ, এটা আমাদের দাফের মধ্যে আমরা পাই নাই, কেমন? একই প্রশ্ন, হিসাব চক্রের দাফ কোনটি? এটা বলছে দাফ কোনটি, কেমন? এখানে আছে রেওয়া মিল, জাবেদা, খতিয়ান, উদ্ধৃতপত্র, নবদান বই। তাহলে এখানে কিন্তু লেনদেন চিহ্নিতকরণ নাই, তার মানে এটা সনাতন হিসাব বিজ্ঞান অনুযায়ী দিচ্ছে এই প্রশ্নটা, যেহেতু 5-6 তারা দিছে প্রথম পত্র, যে প্রথম জাবেদা, কেমন? আমরা বলছি সনাতন পদ্ধতির প্রথম স্টেপ হলো জাবেদা, আর শেষ স্টেপ হলো অনুপাত বিশ্লেষণ, কেমন? আচ্ছা, তারপরে কোনটি হিসাব চক্রের দাপ নয়? একই প্রশ্ন, দেখছেন প্যাটার্নটা ভিন্ন, প্রশ্ন একই। তাহলে কি হবে এখানে? জাবেদা আছে আমরা জানি, খতিয়ানও আছে আমরা জানি, রেওয়ামিলও জানি, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ তাও আমরা জানি আছে, নাই কোনটা? তথ্য প্রক্রিয়াকরণ, হ্যাঁ, কেমন? এটা প্রসেসিং নাই। তাহলে আমাদের দেখতে হবে এটা নিচের কোনটি হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয়, কেমন? একই প্রশ্ন, দেখছেন একই প্রশ্ন। রেওয়ামিল তৈরি করা, এটা ব্রিটিশ পদ্ধতিতে রেওয়ামিল ঐচ্ছিক ধাপ, হ্যাঁ, রেওয়ামিল তৈরি করা ঐচ্ছিক ধাপ, সেই হিসাবে এটা ব্রিটিশ প্রশ্ন, কেমন? আপনি অপশন দেখলে বুঝতে হবে যে এটা কি ব্রিটিশ না আমেরিকান, কেমন? কোনটি হিসাব চক্র ঐচ্ছিক ধাপ? একই প্রশ্ন, ঐচ্ছিক ধাপ। আমরা বলছি ঐচ্ছিক ধাপ দুইটা, একটা হচ্ছে বিপরীত দাখিলা, একটা হলো কার্যপত্র। এখন দেখেন এখানে কোনটা দেওয়া আছে? এইতে দেওয়া আছে বিপরীত দাখিলা, কার্যপত্র দেওয়া নেই, তার মানে উত্তর হইলো বিপরীত দাখিলা। আচ্ছা, পরের প্রশ্ন, হিসাব চক্র ঐচ্ছিক ধাপ কয়টা? দুইটা, একটা হচ্ছে বিপরীত দাখিলা, আর একটা কার্যপত্র, এই দুইটা, কেমন? এই প্রশ্ন আলোচনাটা পড়লে এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, আমি সবগুলো বলবো না, আপনারা একটু দেখবেন। আর এতগুলা পড়লে আমার মনে হচ্ছে না এর বাইরে দেওয়া সম্ভব, কেমন? এতগুলা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্রশ্নকর্তা তো কোথাও না কোথাও থেকে নিবে, তখন দেখবেন যে আপনি আলটিমেট আপনি কিন্তু প্র্যাকটিস যখন আমার কথা হচ্ছে আপনি আলোচনাটা একবার রিডিং দিবেন, এমসিকিউ গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ কমন পড়বে, কেমন? এরপরে টপিক হলো জাবেদা, কেমন? জাবেদা কি, এটা কখনো আসবে না। জাবেদা কাকে বলে, এটা কখনো আসবে না। আচ্ছা, এখন এখান থেকে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, একটা জাবেদার মধ্যে 3টা বিষয়ের খেয়াল রাখতে হয়। আমরা জানি 5টা অংশ থাকে, সেটা আপনারা জানেন, সেটা আমাদের প্রশ্নে আসার কথা না কখনোই। তারিখ অনুযায়ী লিখতে হয়, ব্যাখ্যা দিতে হয়, হিসাবের নাম লিখতে হয়, ডেবিটের গ্রেড থাকতে হয়, এটা বিষয় না এখানে। বিষয়টা হচ্ছে যে জাবেদার বিভিন্ন বইয়ের নাম। এখানে প্রায় 9টা বই দেওয়া আছে, কেমন? একটু রিং দিবেন। জাবেদাকে মৌলিক বই বলা হয়, সাময়িক রেকর্ড বলা হয়, দৈনন্দিন দাখিলার বই বলা হয়, বাকিগুলো দেখবেন। আচ্ছা, জাবেদা দুই রকম আছে, একটা সরল দাখিলা আর একটা মিশ্র দাখিলা। সরল দাখিলার মধ্যে শুধু একটা জাবেদা লিপিবদ্ধ করা হয়, যেমন আসবাবপত্র ক্রয় করা হলো,
বা নগদে পণ্য বিক্রি করা হলো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা হলো সরল দাখিলা। মিশ্র দাখিলার মধ্যে কমপক্ষে দুইটা থাকবে, কেমন? নগদান হিসাব, প্রাপ্যবিল হিসাব, দানাদার হিসাব, বিক্রয় হিসাব, দেখেন দুই তিনটা আছে আর কি। মিশ্র দাখিলা এটা আসবে না, আসবে এখান থেকে প্রশ্ন, কেমন? বিশেষ জাবেদা আর সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে বিশেষ বিশেষ লেনদেন লিপিবদ্ধ করা হয়, সমজাতীয় লেনদেন সমূহ স্বতন্ত্রভাবে লিপিত করার জন্য যে জাবেদা করা হয় সেটা হলো বিশেষ জাবেদা। আর সাধারণ জাবেদা হলো যে এই বিশেষ জাবেদায় যে লেনদেনগুলো লিখা যায় না, কেমন, বা লিখা সম্ভব হয় না, বা সাধারণ বিশেষ জাবেদা যদি কোনো কোম্পানি সংরক্ষণ না করে, তখন তারা সাধারণ জাবেদায় লিখে থাকে, কেমন? এখানে টেবল আছে, আহ বিশেষ জাবেদা লিপিবদ্ধ হয় না এরকম লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিখা হয়, কেমন? এখন বিশেষ জাবেদাগুলো কি দেখেন, মূলত ক্রয় বই, বিক্রয় বই, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এই আটটা আছে, কেমন, বিশেষ জাবেদা। এখন প্রশ্ন হলো ক্রয় বইতে কি জাবেদা লেখা হয়? এই অবশ্যই মনে রাখবেন, দাঁড়ে পণ্য ক্রয়, দাঁড়ে পণ্য ক্রয় বা বাকিতে এটা পরীক্ষা অন্তত 10 বার আসছে এই প্রশ্নটা, যে ক্রয় বইতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? দাঁড়ে পণ্য ক্রয়। বিক্রয় বইতে কি লেখা হবে? দাঁড়ে পণ্য বিক্রয়, কেমন? ধারে শব্দ উল্লেখ থাকলে হয়েছে, আর কিছু লাগবে না। তার মানে নগদে পণ্য ক্রয় কখনোই লেখা হবে না, দাঁড়ের সম্পত্তি ক্রয় কখনোই লেখা হবে না, এটা সাধারণ জাবেদা লিখতে হবে, কেমন? দাঁড়ের সম্পত্তি ক্রয় কখনোই লেখা হবে না, এটা সাধারণ জাবেদা লিখতে হবে, কারণ সম্পত্তি ক্রয় এটা পণ্য না, কেমন? এখানে ক্রয় জাবেদা মানে শুধু দাঁড়ে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য ক্রয়, একই কথা বিক্রির ক্ষেত্রে, বাকিতে পণ্য বিক্রয়, কোনো সম্পত্তি বিক্রয় এখানে আসবে না, কেমন? নগদ প্রাপ্তি জাবেদা কি লেখা হয়? লিখবেন, কেমন? বিক্রয় ফেরত জাবেদা ধারে, ধারে শব্দটা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, কেমন? ধারে বা বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে, হ্যাঁ। ক্রয় ফেরত যাওয়া একই কথা, ধারে বা কৃত পণ্য ফেরত দেওয়া হলে, কেমন? আচ্ছা। আচ্ছা, এখানে সোর্স বলা আছে, ক্রয় জাবেদা আমরা যে লিখি কিসের সোর্সের ভিত্তিতে লিখি? ক্রয় জাবেদা, বিক্রি জাবেদা একই সোর্স, চালান, কেমন? বা নগদ প্রাপ্তি, নগদ প্রদান একই সোর্স, ক্যাশ মেমো, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার। আচ্ছা, এখন আছেন প্রারম্ভিক দাখিলা, এটা পরীক্ষা আসছে, কেমন? প্রারম্ভিক দাখিলা, এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত না করা হয় তাহলে সেগুলো লেখা হবে সাধারণ জাবেদা, কেমন? আচ্ছা, প্রারম্ভিক দাখিলা মানে কি? পূর্ববর্তী হিসাবকালের উদ্ধৃত পত্র ওগুলো নিয়ে যখন পরবর্তী বছর শুরুতে যে জাবেদা দেখা হয়, গত বছরে আমাদের যে ব্যালেন্স আছে সেগুলো নিয়ে আমরা যে জাবেদা করবো সেটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। সমাপনী দাখিলা তো আপনারা জানেন, সমন্বয়, সংশোধনী, ভুল, এগুলো আমরা আলোচনা করবো, এগুলো আলাদা চ্যাপ্টার আছে আমাদের, আজকে আছে, কেমন? আচ্ছা, এখন প্রারম্ভিক জাবেদা দাখিল, এটা বহুবার আসছে পরীক্ষায়, ওপেনিং জার্নাল এন্ট্রিজ। এখানে মূলত আমরা জানি হিসাব সমীকরণ 5টা অংশ আছে: সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই প্রারম্ভিক জাবেদার মধ্যে আয় আর ব্যয় বাদ দিয়ে আর তিনটা লিপিবদ্ধ থাকে: সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, কারণ মালিকানা সত্ত্বের ভিতরে আয় আর ব্যয় ইনক্লুড, কেমন? আয় হলে যোগ হয়ে যাবে, ব্যয় হলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কি বলছে? এই 5টা উপাদানের মধ্যে দুইটা বাদ পড়ে যাবে, একটা হচ্ছে আয় আর একটা হলো ব্যয়। তার মানে থাকবে কি? সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে প্রারম্ভিক জাবেদা দাখিলে মানে হইলো যে, যে জাবেদা দাখিলের মধ্যে পূর্ববর্তী হিসাবকালে সম্পত্তি, দায় এবং পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয় সেই জাবেদা দাখিলাকে প্রারম্ভিক জাবেদা দাখিলা বলা হয়। এখন এইটা কিন্তু একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ, চলমান প্রতিষ্ঠান গোয়িং কনসার্ন এজাম্পশন অনুসারে প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রস্তুত করা হয়, কেমন? এখানে একটু যদি আপনাদের সময় হয় একটু ইয়াগুলো দিবেন, রিডিং দিবেন, তবে আগে প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে এসে রিডিং দিবেন, তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন আপনাকে পড়তে হবে, কেমন? আচ্ছা, 1 নম্বর, কমিশন অগ্রিম পাওয়া গেল কি হবে? যাওয়া বলতে পারবেন কেউ? কমিশন যদি অগ্রিম পাওয়া যায়, কমিশন পাওয়া গেলে কি হবে? এনিবডি? একজন একজন আওয়াজ করেন, যে কোনো একজন আওয়াজ করেন, তাহলে আমার জন্য আলোচনা করতে সুবিধা হবে। নাকি সব অফিসে অফিসে আছেন নাকি আপনারা? আহ কমিশন অগ্রিম পাওয়া গেল, কেমন? যদি কমিশন পাওয়া যায় তাহলে আমরা কি বলবো? নগদান হিসাব ডেবিট আর কমিশন, কেমন? যদি কমিশন পাওয়া যায় আমরা বলছি নগদান হিসাব ডেবিট। এন্ড কমিশন আয় হিসাব ক্রেডিট যদি দিয়ে দেন তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটাই অগ্রিম বলা হয়েছে, কেমন? তাহলে অগ্রিম মানে এটা এখনো আয় হয় নাই, তাহলে অনুপার্জিত কমিশন আয় হিসাব ক্রেডিট, কেমন? বা অগ্রিম কমিশন হিসাব ক্রেডিট বললেও হবে। অনুপার্জিত কমিশন যে কথা, অগ্রিম কমিশন আয় একই কথা, কেমন? এরপরে দেখেন 2 নম্বরে বলছে যে সকল সম্পদ ডেবিট ও সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে জাবেদারির ধরন কি রকম হবে? আমরা একটু আগে বলছি সেটা হলো প্রারম্ভিক দাখিলা, কেমন? প্রারম্ভিক জাবেদা দাখিলা, অর্থাৎ বছরের শুরুতে সম্পদ 5টা ডেবিট আর দায় আর মালিকানা সত্ত্ব ক্রেডিট হিসাব করে আমরা যে জাবেদা দিই সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, কেমন? আচ্ছা, এগুলা একটু রিডিং দিবেন, সবগুলা আমি বলতে পারবো না। এগুলো একদম সিম্পল আর কি। কর্মচারীদের উৎসব বোনাস, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হলে জাবেদা কি হবে দেখছেন? জাবেদা হবে যে বেতন ডেবিট বা বেতনের ভাতা ডেবিট, আর নগদ টাকা চলে যাবে নগদান ক্রেডিট, কেমন? তাহলে এখানে কি আছে? বেতন ভাতা
আছে কিনা? আছে, হ্যাঁ আছে। আহ, বেতন ভাতা হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, কেমন? আচ্ছা, তারপরে আসেন আচ্ছা, অফিসে থাকেন সমস্যা নাই, লাইনে কানেক্টেড থাকেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো 6 নম্বরে কি বলা আছে, আহ, যদি বাকিতে পণ্য বিক্রিত যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট ফেরত আসে, অর্থাৎ বিক্রয় ফেরত আর কি, কেমন? বিক্রয় ফেরত আসলে আমরা কোন বইতে লিপিবদ্ধ করব প্রশ্ন। তবে সাধারণত যে বইতে লিপিবদ্ধ করা হয়, কোন বইতে লিখবেন বলেন তো? বা যদি বিক্রয় ফেরত পণ্য বা ফেরত আসে, তাহলে কোথায় লিখবেন? এখানে বিক্রয় ফেরত বই আছে? নাই। যদি আমরা আগে বলছি, যদি ক্রয় ফেরত বিক্রয় ফেরত বই প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আমরা ওই কোম্পানি সাধারণত ওই হিসাব ওই বইটা মেনটেন করে না, তখন আমরা সাধারণ জাবেদা লিখবো, কেমন? সোজা কথা, ক্রয় ফেরত বিক্রয় ফেরত বই যদি প্রশ্নে অপশন না পান, এটা মূলত উত্তর হচ্ছে যে ক্রয় ফেরত বইতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট ফেরত আসলে, কেমন? বিক্রিত পণ্য ফেরত দিলে বিক্রয় ফেরত বইতে লেখার কথা ছিল এটা, যেহেতু বিক্রিত পণ্য ফেরত আসছে, বাট এখানে অপশনের মধ্যে বিক্রয় ফেরত নাই, তার উত্তর হবে সাধারণ জাবেদা। এরপরে হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা একদম সিম্পল। হাসান থেকে যদি ঋণ নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, বা হাসান ঋণ হিসাব ক্রেডিট। আচ্ছা, শরীফের 50,000 টাকা আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো। এই প্রশ্নটা একটু টাফ আছে, কেমন? একটু এটা ভুল হয়ে যাবে কিন্তু পরীক্ষা। শরীফের থেকে যদি আসবাবপত্র বাকিতে ক্রয় বলেই দিছে, তাহলে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট। আচ্ছা, এখন পাওনাদার হিসাব ক্রেডিট, কেমন? এটা যদি দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু প্রশ্নের মধ্যে একটু আহ আমেরিকান স্টাইলে করছে তো। এখানে পাওনাদার হিসাব কিন্তু আছে অপশন সি তে, কেমন? কিন্তু অপশন এখানে আনসার হবে বিক্রেতা হিসাব বা সাপ্লায়ার, কেমন? এখানে বলা আছে যে যে আসবাবপত্র হিসাব ডেবিট ঠিক আছে, পাওনাদার হিসাব ক্রেডিট এটাও ঠিক আছে, যদি ই নাম্বার না থাকতো, তাহলে এটাই আনসার, কেমন? কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো সাপ্লায়ার বা বিক্রেতা বা সরবরাহকারী হিসাব ক্রেডিট, কেমন? এটাকে ইংলিশে বলে সাপ্লায়ার বা বিক্রেতা হিসাব। তাহলে এখানে যেহেতু বিক্রেতা বলা আছে, তাহলে এটা থেকে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কেমন? এখন প্রশ্ন আসে, দেখেন এখান থেকে ছোট্ট আকারে ম্যাথও আসে, কি আছে দেখেন। কেউ কে আছেন পড়ার মতো? ফ্রি থাকলে একজন পড়তে পারেন। আহ রহমান লিমিটেড 50,000 টাকার একটি মেশিন ক্রয় করে, কেমন? একটা মেশিন ক্রয় করে 50,000 টাকা, পরিবহন খরচ হলো 200 টাকা, সংস্থাপন ব্যয় আছে 2,000 টাকা, মেশিন চালু করার আগে রং খরচ হচ্ছে 1,000 টাকা। এক্ষেত্রে মেশিনের হিসাব কত টাকা ডেবিট করতে হবে, কেমন? এটা মূলত অর্জন মূল্য আর কি। একটা মেশিন বসানোর আগ পর্যন্ত যত খরচ আছে, মেশিন ক্রয় মূল্য, পরিবহন খরচ, তার সংস্থাপন ব্যয়, মজুরি, এই চারটা বিষয় যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে অর্জন মূল্য। আবার বলছি, একটা মেশিন ক্রয় করে আনতে আপনার শ্রমিক লাগবে বা পরিবহন কি বলে মজুরি লাগবে, গাড়ি লাগবে, কেমন? পরিবহন কস্ট লাগবে, এরপরে আইনে পঠাইতে হবে। এই সবগুলো যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে অর্জন মূল্য, কেমন? তো অর্জন মূল্য এখানে সবগুলো যোগ করে দিবেন, যেটা সেটা আর কিছু না, কেমন? তাহলে 52,000, 53,000 আর আছে 200, 53,200 উত্তর হবে, কেমন? এই সবগুলো যোগ করবে সিরিয়ালে। আচ্ছা, এখানে দেখেন 13 নম্বর, মেশিন স্থাপনের জন্য 20,000 টাকা মজুরি খরচ, যার জন্য ডেবিট করতে হবে। মেশিন স্থাপনের জন্য আমরা আগে বলছি, মেশিনের জন্য যত খরচ হবে তা মেশিনের হিসাব লিখতে হবে, অন্য হিসাব লেখা সুযোগ নাই। মজুরি খরচ যেহেতু এখানে যদি মজুরি হিসাব দিয়ে দেয় তাহলে ভুল হবে, কেমন? এতে নীতিগত ভুল হবে। তাহলে আমরা বলছি স্থায়ী সম্পদ ক্রয় মূল্য, তারপরে এটা আনতে যায় যে খরচ, পরিবহন খরচ, সব এটার ভিতরে হবে, তাহলে এটা হবে মেশিনের নামে, কেমন? মেশিনে আছে হিসাব নাই, আছে যন্ত্রপাতি হিসাব, তাহলে যন্ত্র হিসাব দিতে হবে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখেন, একটা ছোট্ট করে বলা আছে যে একটি ব্যবসায়ের জন্য 50, এটা একটু টাফ আছে, হালকা একটু টাফ আছে। একটি ব্যবসায়ের জন্য 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, কর্মস্থলে আনার জন্য পরিবহন কস্ট তাহলে যোগ করতে হবে 1,000, বসানো খরচ 4,000 টাকা, কেমন? এই দেখেন, এই লাইনটা দেখেন, আমি দাগ দিয়ে রাখছি, যার মধ্যে বসানোর জন্য মজুরি খরচ 2,000 টাকা অন্তর্ভুক্ত, অর্থাৎ বসানো খরচের মধ্যে আহ মজুরি আছে 2,000, আর 2,000 হচ্ছে বসানো খরচ, মোট 4,000 টাকা। তো এখানে আপনি 2,000 টাকা আবার যোগ করে দেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওরা বলেই দিছে বসানো খরচ 4,000 টাকা, কিন্তু এই বসানো খরচ 4,000 টাকা পুরোটা বসানো খরচ নয়, এর মধ্যে 2,000 টাকা হচ্ছে মজুরি। তাহলে এখানে 50 আর 4 54, 55,000 টাকা উত্তর, কেমন? এটা একটু খেয়াল রাখতে হবে পরীক্ষার মধ্যে, কিন্তু এই 2,000 টাকা যদি যোগ করে দেন তাহলে আপনার উত্তর হয়ে যাবে কত? 4 দিয়ে 6, 7, 57,000 টাকা। যাক, বাঁচি গেলেন, 57,000 টাকা অপশনে নাই, কেমন? বাঁচি গেলেন। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখেন, একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিস থেকে সংবাদপত্রের বিজ্ঞাপন ছাপানোর জন্য 250 টাকার একটি বিল পায়, কেমন? যা 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিলটি পাওয়ার পর যে কোন জাবেদা দেখছেন, এখানে কিন্তু জাবেদা, কিন্তু আপনারা জাবেদার ঘর কয়টা, এগুলো কখনোই আসবে না, আসবে এরকম প্রশ্ন।
এই জন্য আপনার আমি বারবার একটা কথা বলছি, আপনার প্রিভিয়াস প্রশ্নগুলো সলিউশন করলে আপনি আপনি প্রশ্ন প্যাটার্ন চমৎকারভাবে পেয়ে যাবেন। কেমন? প্রশ্ন কিভাবে আসে দেখতে পারতেছেন। হ্যাঁ, একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিসে সংবাদপত্র বিজ্ঞাপন ছাপানোর জন্য 250 টাকার বিল পায়। কারণ বিজ্ঞান খরচ হিসাব ডেবিট, আচ্ছা, যা 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, মানে টাকা এখনো পরিশোধ করে নাই, পরিশোধ করতে হবে। কেমন? তাহলে এটা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব বা প্রদেয় বিল হিসাব, যে কোনো একটা। কেমন? আচ্ছা, এখানে দেখেন বিজ্ঞাপন খরচ হিসাব আছে 250 টাকা, ঠিক আছে। ক্রেডিট পারের দাম আছে দেয় হিসাব। এই দেয় হিসাবে আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব, আরেকটা নাম হচ্ছে পাওনাদার হিসাব। এইটা হলো একটা শয়তানি, কেমন, প্রশ্নের মধ্যে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা নগদান হবে না, যেহেতু এটা এখন বিলটা দেয় নাই, 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, তার মানে এটা বাকি আছে এখনো। বাকি যদি থাকে এটা প্রদেয় হিসাব ক্রেডিট, কিন্তু তারা প্রদেয় হিসাব না দিয়ে দিছে কি দেয় হিসাব। এই হলো আপনার ক্লু। কেমন? একটু একটু চালাকি না করলে পরীক্ষা হলে কিন্তু বিপদে পড়বেন। কেমন? আচ্ছা, এরপরে আসেন আমরা যে পড়িয়েছি, সুরাইয়া বেগম, সুরাইয়া খানম আছেন, পড়তে পারবেন? 21 নম্বরটা পড়েন পারলে, নাকি অফিসে? 1995 সালে, হ্যাঁ পড়েন, তো বলে পড়েন। জি স্যার, আসসালামু আলাইকুম। এই বাসায় না অফিসে? স্যার বাসায় আছি। হ্যাঁ, তাহলে পড়েন, একটু পড়েন, একদম হেল্প করলে সুবিধা আমার। 1995 সালে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেন সমূহ সংঘটিত হয়: নগদ বিক্রয় এত, বাকিতে বিক্রয় এত, তারপর এটা কি, দেনা দেও, দেনাদার, দেনাদার। দেনাদার, আচ্ছা, হতে হুম। অর্থ প্রাপ্ত এত টাকা, বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রয় মূল্যের উপর 20% ধরে এত টাকার মালামাল প্রেরণ, ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত এত টাকা, বিক্রয় বহিতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা। কেমন? তো আমাদের এই যে মাঝখানে যে কাপজাপ আলোচনা আছে, এগুলো হচ্ছে আপনাকে বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র। কেমন? আপনি ষড়যন্ত্র বাদ দিবেন না, আপনি শেষ লাইনটা পড়ে ফেলবেন যে বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। তো আমরা বলছি যে বিক্রয় বইতে শুধু আমরা ধারে বিক্রয় লিখি। বিক্রয় বই বলতে ধারে বিক্রয়, ক্রয় বই বলতে ধারে ক্রয়। কেমন? ক্রয় ফেরত বলতে ধারে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ফেরত বই বলতে ধারে, মানে ধারে বা বাকিতে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এখানে নগদ বিক্রয় কত, প্রাপ্ত কত, প্রদেয় কত, ফেরত কত আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে বাকিতে বিক্রয়। আলোচ্য বিষয় কি? বাকিতে বিক্রয়। তাহলে বাকিতে বিক্রয় কত আছে? 24 লাখ। কেমন? তাহলে এখানে আমাদের উত্তর হবে 24 লাখ। দেখেন এখানে কিন্তু অনেক লম্বা একটা প্রশ্ন। উত্তরটা হলো যে শুরুতেই আপনাকে প্রশ্নটাও খুঁজে বের বের করতে হবে বিক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। আর আমরা জানি বিক্রয় বইতে ওইটাই লিখে যেটা বাকিতে বিক্রয় করা হয়। নগদ বিক্রয় আমার ধরার বিষয় নয়, প্রাপ্ত কত পার্সেন্ট, কত পার্সেন্ট ক্রয় মূল্যের উপর, হ্যান দেন, এগুলো আমার, আমাকে এগুলো দিছে আমি যাতে একটু প্রশ্ন টাইম নষ্ট করি, যেহেতু টাইম কম। কেমন? আচ্ছা, এরপরটা পড়েন, 22 নম্বর। আহ চলে গেছেন নাকি? আচ্ছা, নগদে 20,000 টাকা চেয়ার পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হলো। কেমন? ইহা লিপিবদ্ধ করার জন্য জাবেদা দাখিলে কি হবে? 20,000 টাকা পুনঃ বিক্রয়ের জন্য, এটা একটা ক্লু ওয়ার্ড এখানে। রিসেল। আমরা জানি পণ্য ক্রয় করলে আমরা ক্রয় হিসাব লিখি, কিন্তু যদি সম্পত্তি ক্রয় করে আমরা তাদের সম্পদ হিসাব লিখতে হয়। যেমন একজন যদি বিমানের ব্যবসা করে, সেটা কিন্তু তার জন্য পণ্য। কেমন? আর যদি একটা বিমান কিনে, সেটা হলো তার জন্য সম্পদ। আর কি আসবাবপত্র যদি কেউ দোকান দেয়, সেটা তার জন্য পণ্য। আর যদি আমি আমার বাসার জন্য একটা ফার্নিচার ক্রয় করি বা একটা টেবিল ক্রয় করি, সেটা হলো সম্পদ। এখানে এই শব্দটা আমাদের ক্লিয়ার করে দিয়ে পুনঃবিক্রয়ের জন্য, তার মানে তো এটা পণ্য। কেমন? আপনি যদি এখানে আর নগদে 20,000 টাকার চেয়ার পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হলো। হ্যাঁ, তাহলে আপনি যদি এখানে চেয়ার, চেয়ার হিসেবে আসবাবপত্র ট্রিট করেন, তাহলে অঙ্ক হবে না, মানে যাওয়া দ্বারা ভুল হয়ে যাবে, সরি। তাহলে আপনি এখানে আসবাবপত্র হিসাব দিয়ে ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট যদি দেন, সুন্দর করে আপনার 0.5 করা যাবে। কেমন? আপনাকে দিতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এখানে পুনঃবিক্রয়ের জন্য পুনঃবিক্রয়ের জন্য যদি বিমানও কিনেন, সেটাও আপনার জন্য পণ্য। যদি আপনি গাড়ি কিনেন, সেটাও আপনার জন্য, কারণ গাড়ি দোকান বা গাড়ি ব্যবসা তো আছে বাজারে, তাই না? আচ্ছা, এরপরে ক্রয় জাবেদায় প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রি প্রয়োজন। ক্রয় জাবেদায়, কেমন, ক্রয় জাবেদার মধ্যে বেসিক্যালি ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব বা দেওয়া হিসাব বা প্রদেয় হিসাব। কেমন? একটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর একটা হলো পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব বা দেওয়া হিসাব। কিন্তু এখানে দেখেন, এখানে তারা যে কাহিনীটা করলো, প্রদেয় হিসাব দেয় নাই, দিছে দেওয়া হিসাব। এগুলো হচ্ছে প্রশ্নকর্তাদের মাথার মধ্যে আপনাকে বিভ্রান্ত ফেলার মধ্যে, অথবা আপনি পরীক্ষা বলুন যে প্রশ্ন ভুল আছে। কেমন? এটা বলে টাইম নষ্ট করে বসে বসে।
কখনোই এগুলো নিয়ে চিন্তা করবেন না। প্রত্যেকটা বিসিএস এ দুই চারটা প্রশ্ন ভুল থাকে বা বিভ্রান্তি থাকে, ওগুলো চিন্তা করে টাইম নষ্ট করবেন না, হ্যাঁ। চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আসেন, সুরাইয়া আছেন, আপনি পড়লে পড়েন, 25 নম্বরটা যদি পারেন পড়েন, কি বলছে, একই প্রশ্ন একটু আগে যেটা সলিউশন করছে সেটা। আহ বলছে, নিচের বিষয়গুলোর কোনটি সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা উচিত? সাধারণ জাবেদা কোথায় লিপিবদ্ধ করা উচিত? আচ্ছা, সাধারণ জাবেদা আমরা ওগুলাই লিপিবদ্ধ করতে করি যেগুলো বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা যায় না। আর বিশেষ জাবেদা বলতে ক্রয় বই, 8টা বই কথা বললাম, যে ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, তারপর হইলো নগদ প্রাপ্তি, নগদ প্রদান, হ্যাঁ, প্রাপ্য, এই 8টা বইয়ের কথা একটু আগে বললাম, এই 8টা হইলো বিশেষ জাবেদা। আর এগুলোর বাইরে যেগুলো আছে সেটাকে বলা হয় জেনারেল জাবেদা, কেমন, সাধারণ জাবেদা, জেনারেল লেজার, সরি, জেনারেল জার্নাল। আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে নগদ ক্রয়ের জন্য পরিশোধ না, আসবাবপত্র বাকি, আসবাবপত্র বাকিতে বিক্রয়, হ্যাঁ, সম্পত্তির ক্ষেত্রে এটা আসবে। অতিরিক্ত যন্ত্রপাতি বাকিতে বিক্রয়, এই দুইটা, কেমন, বাকিতে পণ্য ক্রয় বিক্রয়, এটা বিক্রয় জাবেদা চলে যাবে। বাকিতে পণ্য ক্রয়, এটা ক্রয় জাবেদা চলে যাবে। আর নগদ ক্রয়ের জন্য পরিশোধ, এটা এখানে আমাদের আসবে না, কেমন। তাহলে এখানে আমাদের যে সাধারণ জাবেদার যেগুলো এন্ট্রি আসে, একটা হচ্ছে বাকিতে সম্পত্তি ক্রয় করলে আসবে, বাকিতে সম্পত্তি বিক্রয় করলে আসবে, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, সমন্বয় দাখিলা, শেয়ার ইস্যু সংক্রান্ত দাখিলা, এগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়, কেমন। আচ্ছা, এগুলো বাকিগুলো আপনারা দেখলে পারবেন। এখানে একটা সহজ প্রশ্ন অনেকবার আসছে, দেখেন, ক্রয় বইতে যা লিপিবদ্ধ করা হয়, আমরা বলছি ক্রয় বইতে বাকিতে বা ধারে, কেমন, তার মানে সি, বাকিতে বা ধারে ক্রয়। আচ্ছা, একই প্রশ্ন দেখেন কিভাবে আসছে, একটি নির্দিষ্ট সময়কালে বিক্রয় লেনদেনগুলো ছিল নিম্নরূপ। প্রশ্ন হয়েছে বিক্রয় বইতে মোট কত টাকা হবে বিক্রয় বইতে। তো বিক্রয় বইতে আমরা বলছি ধারে বিক্রয়, কোন বিক্রয় লিপিবদ্ধ হবে? ধারে বিক্রয়। তাহলে ক্রোর নিকট ধারে বিক্রয় আছে 50,000, আর রোকন নিকট বাকি বিক্রয় আছে 25,000। তাহলে আমাদের ধারে বিক্রয় দুইটা, 50 আর 25, উত্তর হবে 75,000, ডি নাম্বার উত্তর, কেমন। আর নগদে বিক্রয় এখানে আসবে না। এরপর আমরা দেখি 1 নম্বর প্রশ্নটা। আছেন কেউ 1 নম্বর প্রশ্নটা পড়ার জন্য? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ টাকা খরচ করে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি মোটর গাড়ি ক্রয় করার জাবেদা। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, কোন তহবিল থেকে? ব্যক্তিগত তহবিল থেকে, হ্যাঁ। তাহলে এটা জাবেদা কি হবে বলতে পারবেন? এটা জাবেদা হবে উপরে কোনোটি নয়। কারণ ব্যক্তিগত তহবিল থেকে যা হয় সেটা ব্যক্তিগত বিষয়, আমার ব্যবসায়ের বিষয় নয়। যদি ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ টাকা দিয়ে, আবার ওই একই শব্দ আবার বলছে ব্যক্তিগত ব্যবহারের জন্য, এখানে যদি বলতো ব্যবসায়ের ব্যবহারের জন্য একটি মোটর গাড়ি ক্রয়, তখন জাবেদা হয়ে যেত, কেমন, ব্যবসায়ের ব্যবহারের জন্য, তখন হয়ে যেত মোটর গাড়ি হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু দুইটাই ব্যক্তিগত, আগেও ব্যক্তিগত পরেও ব্যক্তিগত, তার মানে এটা উপরে কোনোটি নয়। এটা লেনদেনের নয়, এটা উত্তর হচ্ছে এটা লেনদেন নয়, কেমন। আচ্ছা, যদি একজন ক্রেতা ধারে পণ্য, ধারে কেনা পণ্য ফেরত দেয়, বিক্রয়কারী প্রতিষ্ঠান সাধারণত যে বইতে যাবে দাখিলা দেয়। একজন ক্রেতা যদি ধারে পণ্য, একজন ক্রেতা ধারে কেনা পণ্য ফেরত দেয়, তার ক্রয় ফেরত, সরি। তো ক্রয় ফেরত কোথায় লিখবে? ক্রয় ফেরত যাবে দেয়, এখানে কি ক্রয় ফেরত যাবে আছে দেখেন? নাই। আমরা আগে বলছি যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রয় ফেরত, বিক্রয় ফেরত যাবে সংরক্ষণ না করে, তখন তারা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করবে, কেমন, সাধারণ জাবেদা লিপিবদ্ধ করবে। এখানে এই কথাগুলো আছে, ব্যাখ্যায় পড়ে দিয়ে দেখবেন, কেমন। তাহলে এই হলো আমাদের জাবেদার যে প্রশ্ন। জাবেদা কিন্তু কাকে বলে এভাবে আসবে না, এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম জাবেদা আসবে, দেখেন। নগদ বিক্রিত পণ্য ফেরত আসলে তার জন্য জাবেদা কি হবে, কেমন। এটা আপনারা পারবেন, বিক্রি ফেরত, ডেবিট, নগদ, নগদান, ক্রেডিট। আচ্ছা, খতিয়ান। এরপরে আমাদের পরবর্তী টপিক হলো খতিয়ান। খতিয়ান কাকে বলে এগুলা কখনোই আসবে না। একই রকম ভিতর থেকে একটু সূক্ষ্মভাবে আসবে। খতিয়ান বেসিক্যালি দুই রকম, একটা হলো সাধারণ লেজার বা জেনারেল লেজার, আর একটা হলো সহকারী বা সাবসিডিয়ারি লেজার, কেমন। সহকারী খতিয়ান বেসিক্যালি দুই রকম, একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো প্রদেয় হিসাব। আর প্রাপ্য হিসাবের মানে আধুনিক নাম হয়েছে, বা আমেরিকান নাম হলো প্রাপ্য হিসাব, ব্রিটিশ নাম হচ্ছে দেনাদার, প্রদেয় হিসাব মানে পাওনাদার, কেমন। আচ্ছা, এখন এই যে সাধারণ খতিয়ানের যে হিসাবটি সহকারী খতিয়ান লিপিবদ্ধ বিস্তারিতভাবে সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করা হয় তাকে কন্ট্রোল অ্যাকাউন্ট বলে, কেমন। এই যে সহকারী খতিয়ান যেটা আছে এটাকে কন্ট্রোল অ্যাকাউন্ট বলা হয়, মনে রাখবেন, নিয়ন্ত্রণ হিসাব বলা হয়, কেমন। অর্থাৎ আমরা যখন বলি দেনাদার, ধরুন আমার দেনাদার, একজন ব্যবসায়ী যখন দেনাদার মানে বিক্রি করে, তার 100 জন দেনাদার আছে, দেনাদার কাছে ধরুন তো সে 5 লক্ষ টাকা পায়, কিন্তু কোন দেনাদারের কাছে কত টাকা পায় সেটা জানার জন্য আমাদেরকে সহকারী খতিয়ানের সাহায্য নিতে হবে, সহকারী খতিয়ান।
সহকারী খতিয়ানে বলা আছে যে কোন দেনাদারের কাছে আমি কত টাকা পাই। আর সাধারণ খতিয়ানের মধ্যে শুধু লেখা থাকবে দেনাদার। ধরেন এই যে এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন এই যে প্রাপ্য হিসাব দেনাদার, এটাই লেখা থাকবে, দেনাদারের কাছে 5 লক্ষ টাকা। এখন এই আমাকে যদি বলা হয় যে দেনাদার তো অনেক আছে, সাবিয়ের কাছে কত পাবেন, তো সাবিয়ের হিসাবটা আমি যখন চেক করব তখন আমি এই জন্য এই সহকারী খতিয়ান প্রস্তুত করা হয় সাধারণ খতিয়ানকে সহযোগিতা করার জন্য, কেমন, এই জন্য এটা সহকারী বেসিক্যালি। এটা বেসিক্যালি দুই জন্য, একটা প্রাপ্য হিসাবের জন্য করা হয় আর একটা প্রদ হিসাবের জন্য করা হয়, এটাকে আবার কন্ট্রোল অ্যাকাউন্টে বলা হয়, কেমন। এই হলো এই চ্যাপ্টারের বেসিক বিষয়। এখানে এগুলো আপনারা দেখবেন, একটু রিডিং দিলে হবে। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই, কেমন। আর সহকারী খতিয়ান বা বিশেষ খতিয়ান প্রস্তুত করা হয় প্রতিদিন, কেমন। আচ্ছা, ক্রয় বই, বিক্রয় বই, বিশেষ জাবেদা, সাধারণ খতিয়ান খতিয়ান স্থানান্তর করা হয় কখন, প্রতি মাসে, কেমন, প্রতি মাসে। খতিয়ানকে বলা হয় আর্থিক ফলাফল হিসাবে দর্পণ, কেমন। আচ্ছা, এখানে যেটা আমরা বলছি যে সরবরাহ সরবরাহকারী বা পানাদার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায় ক্রয় খতিয়ানে। ক্রয়ের লগে সম্পর্ক পাওনাদার, সর্বস্ব খেয়াল রাখবেন। ক্রয়ের লগে সম্পর্ক পাওনাদার, বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদার। তাহলে গ্রাহকগণ বা দেনাদার ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যাবে কোথায়, বিক্রয় খতিয়ানে। আচ্ছা, এখন আসেন ক্রয় জাবেদা এন্ট্রির জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন কোথায়, পাওনাদার হিসাবে, প্রদেয় হিসাবে, দেয় হিসাব খতিয়ানে। পাওনাদার হিসাব যে কথা, প্রদেয় হিসাব সে কথা, দেয় হিসাব মানে সবগুলো অব্লিক নাম, তো একই নাম। পাওনাদার বৃন্দের জন্য পৃথক পৃথক নামে খোলা হলে তাকে পাওনাদার হিসাবে সহকারী খতিয়ানের পাওনাদার হিসাব বলা হয়। অর্থাৎ এই পাওনাদার বিন্দু বা দেনাদার বিন্দু যদি পৃথক পৃথক হিসাব প্রস্তুত করা হয় সেটাকে কন্ট্রোল অ্যাকাউন্ট বলে আর কি, বা নিয়ন্ত্রণ হিসাব। এখান থেকে বেশি প্রশ্ন আসে নাই। প্রথম প্রশ্ন, নিচে কোনটি হিসাব লিপিবদ্ধ করার সঠিক ক্রম, কেমন। আমরা যে হিসাব চক্রটা পড়ছি যে এখানে, ওটা অনেকটাই এই প্রশ্নটা ওইরকম আর কি। যেমন আমরা প্রথমে লেনদেন বিশ্লেষণ করি, তারপর জাবেদা, তারপর খতিয়ান। এখানে এই প্রশ্নটাই আছে দেখেন, জাবেদা, খতিয়ান। জাবেদা এই স্থানান্তরকরণকে ইংলিশে বলে পোস্টিং, এর আরেকটা নাম হলো খতিয়ান, কেমন। প্রশ্নকর্তারা বিভ্রান্ত করার জন্য আপনাকে প্যাসিভাইজ দিতে চাচ্ছে আর কি, কেমন। আচ্ছা, লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ, রেকর্ডিং পয়েন্ট অফ ভিউ হতে জাবেদা খতিয়ানের মধ্যে সম্পর্ক কি। জাবেদা খতিয়ানের মধ্যে সম্পর্ক হলো, খতিয়ান লিপিবদ্ধকরণের উৎস হলো জাবেদা। অর্থাৎ আমরা যে খতিয়ান প্রস্তুত করি সেটা জাবেদা থেকে প্রস্তুত করি, তার মানে খতিয়ানের সোর্স হইলো যে জাবেদা। জাবেদা না থাকলে খতিয়ান করা সম্ভব হবে না, কেমন। আর এই জন্য জাবেদার বলছে যে খতিয়ান লিপিবদ্ধকরণের উৎস বা সোর্স হলো জাবেদা। খতিয়ানটা আসলে কি, একটি খতিয়ান কি। খতিয়ান হলো প্রতিষ্ঠানের রক্ষিত সকল হিসাবের একটি সংগ্রহশালা। মানে সম্পত্তি, দায়, মালিকানাসত্ত্ব, আয়, ব্যয়। আমরা জানি হিসাব শুরু করে যে আধুনিক 5টা উপাদান আছে, কেমন। এই 5টা উপাদান গুলার আলাদা শিরোনামে যে হিসাব স্থায়ীভাবে সংগ্রহণ করা হয় সেটাই হলো খতিয়ান। তাহলে এখানে কি বলছে, প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত সকল হিসাবের একটি সংগ্রহ। যেমন আসবাবপত্র হিসাবে কত টাকা আছে, যন্ত্রপাতি হিসাবে কত টাকা আছে, এটা একটা সংগ্রহ আমরা খতিয়ান থেকে জানতে পারি। জাবেদা থেকে কিন্তু এটা জানা যাবে না। গ্রাহকগণের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায় কোথায়, বিক্রয় খতিয়ানে, কেমন। ক্রয় খতিয়ান, বিক্রয় খতিয়ানের পাওয়া যায়, যেহেতু এখানে গ্রাহক বলছে, কেমন। গ্রাহক মানে এসে দেনাদার। গ্রাহক মানে কি, দেনাদার। আর দেনাদার সাথে সম্পর্ক হচ্ছে বিক্রয়। হ্যাঁ, এখানে কিন্তু ক্রয় খতিয়ান দিলে হবে না, কেমন। গ্রাহকগণের ব্যক্তিগত হিসাব পাওয়া যায় কোথায়, বিক্রয় খতিয়ানে, কেমন। আহ বলছি আমরা সহকারী খতিয়ান দুই 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 প্রকার, একটা হচ্ছে যে দেনাদার খতিয়ান বা প্রাপ্য খতিয়ান, আর একটা হচ্ছে পাওনাদার খতিয়ান বা প্রদেয় খতিয়ান, কেমন। এই দুইটাকে একসাথে সহকারী খতিয়ান বলা হয়। আচ্ছা, একটু রিডিং দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, কেমন। সরবরাহকারীদের ব্যক্তিগত হিসাব সমূহ কোথায় পাওয়া যায়, সরবরাহকারী। এবার কিন্তু বলছে সরবরাহকারী, কেমন, আগে বলছে গ্রাহক। তাই সরবরাহকারী মানে হচ্ছে পাওনাদার, তার মানে এটা উত্তর হবে ক্রয় খতিয়ান। দেখছেন একই প্রশ্ন। আগের বছর আসছে, 3-4-এ আসছে আহ, এক দেনাদারকে দিয়ে, মানে বিক্রয় খতিয়ান। পরবর্তী বছর আসছে পাওনাদারকে দিয়ে, কেমন, ক্রয় খতিয়ান। তার মানে প্রশ্ন এরকমই হবে। আপনারা যখন প্রশ্ন পড়বেন একটু মাথাটাকে একটু ঠান্ডা মাথায় কুল ব্রেনে দেখবেন যে প্রশ্নকর্তা কি করে, তারা কি করে। হ্যাঁ, এখনো যে প্রশ্ন করতে বসবে তারা এই ধরনের প্রশ্ন নিয়েই বসবে, বসে একটু নাড়াচাড়া দিবে, এই জন্য আপনাকে ব্যাখ্যা সহ পড়বেন, কেমন। আমি এই বইটার কথা বলছি এই জন্য এটাতে ব্যাখ্যা আছে। বাজারে অন্য বইগুলো থেকে এটা আমার কাছে এটা বেটার মনে হয়েছে আর কি, কেমন। সাধারণ খতিয়ান হিসাব রক্ষণ প্রক্রিয়ার কোন কাজটি করে। হ্যাঁ, শ্রেণীবিন্যাস, সংক্ষেপ করে না, বিবরণ পেশ, সব কয়টি না। তাহলে এখানে শ্রেণীবিন্যাস বা স্থানান্তরকরণ, অর্থাৎ জাবেদা থেকে বেছে বেছে এটাকে শ্রেণীকরণ করা হয়। যেমন আসবাবপত্র যতগুলো হিসাব আছে সেটা এক এক পাশ করে, কেমন। আচ্ছা,
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী সমূহে প্রাপ্ত সকল হিসাব সমূহ কোন বইতে পাওয়া যায়? কেমন? সেটা হলো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহে কোথায় পাওয়া যাবে সেটা? সাধারণ খতিয়ানে। হ্যাঁ, আর্থিক বিবরণীতে যে আমরা যে হিসাব লিপিবদ্ধ করি সেটা হলো সম্পত্তি, দায় আর মূলধন। সম্পত্তি, দায় আর মূলধন, আর্থিক বিবরণী তিনটা পার্ট আছে। কেমন? এখন ধরেন সম্পত্তির মধ্যে আছে আসবাবপত্র। ধরেন আসবাবপত্র 30 লক্ষ টাকা। সেটা আমরা কোথায় পাবো? সাধারণ খতিয়ানে। সহকারী খতিয়ানে পাওয়া যাবে না। সহকারী খতিয়ানে পাওয়া যাবে যে দেনাদার হিসাবের নামগুলা। যেমন দেনাদার বললে আমরা 10 জন দেনাদার থাকতে পারে, সহকারী খতিয়ানে 10 জনের নাম দিয়ে তৈরি করা হয়। তার মানে সঠিক উত্তর হবে সাধারণ খতিয়ান। ক্রয় জাবেদার প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রি প্রয়োজন। ক্রয় জাবেদার মধ্যে আমরা বলছি দ্বারে ক্রয় লিপিবদ্ধ করা হয়। কেমন? দ্বারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিখিত ক্রয় করা হয়। সেখানে দুইটি হিসাব থাকে, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে প্রদেয় হিসাব বা দেয় হিসাব বা পাওনাদার হিসাব। কেমন? এখন ক্রয় জাবেদার প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রি প্রয়োজন হবে কোথায়? দেয় খতিয়ান বা প্রদেয় হিসাবে। কেমন? ক্রয় হিসাব আর প্রদেয় খতিয়ানে। আচ্ছা, এগুলো দেখলে পারবেন, এগুলো জাবেদার ছোট ছোট বিষয়, তেমন কঠিন না। ক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হয় কোথায়? ক্রয় জাবেদার যোগফল কোথায় স্থানান্তরিত হবে? ক্রয় হিসেবে ডেবিট দিকে। এই প্রশ্নটা এটা একই 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 রকম। কেমন? বিক্রয় জাবেদার যোগফল কোথায় স্থানান্তরিত হয়? দেখেন, বিক্রয় জাবেদার যোগফল কোথায় স্থানান্তরিত হয়, ক্রয় জাবেদার যোগফল কোথায় স্থানান্তরিত হয়। এখানে কিন্তু বি নম্বরে কনফিউশন হয়ে যাবে। দৈনিক ক্রয় বইয়ের ডেবিট দিকে না, ক্রয় হিসেবে ডেবিট দিকে। খেয়াল রাখেন, ক্রয় জাবেদা বললে ক্রয় হিসেবে ডেবিট দিকে, বিক্রয় জাবেদা বললে বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে। কেমন? সাধারণ খতিয়ানে বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে। খেয়াল থাকবে, বিক্রয় জাবেদা বললে বিক্রয় হিসেবে ক্রেডিট দিকে, ক্রয় জাবেদা বললে ক্রয় হিসেবে ডেবিট দিকে। প্রশ্ন কিন্তু একটা মিল আছে। কেমন? মিল 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 আছে। আহ তারা ওই প্রশ্ন ওই যে 92 93 দিচ্ছে, এটা আবার 93 94 যে বড়টা দিয়ে দিচ্ছে আর কি। আমাদের বিসিএস আমি দেখছি যে প্রশ্ন অ্যানালাইজ করে দেখার সময় ডাইরে ভাবে আগের আগের বছর একটা জানতে চাই, পরের বছর পরটা জানতে চায়। কেমন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিচের কোনটি শ্রেণীবিন্যাসকরণ প্রক্রিয়ার অংশ? কেমন? শ্রেণীবিন্যাসকরণ মানে আমরা বলছি খতিয়ান। কেমন? শ্রেণীবিন্যাসকরণ খতিয়ান অনেকগুলো নাম আছে। এটাকে পুস্টিং বলে। কেমন? পাকা বই বলে। এটাকে শ্রেণীবিন্যাসকরণ বলে। হ্যাঁ। এরপরে আসে ক্যাশবুক। কেমন? ক্যাশবুকের অনেক গোষ্ঠী আছে। আমরা জানি 4 প্রকার আছে বেসিক্যালি। এগুলা কখনো আসবে না কত প্রকার। কেমন? আমাদের এখানে একটু যেটা আছে খুচরা নগদান বই, এটা একটু পড়তে হবে ভালো করে। খুচরা নগদান বই, খুচরার মধ্যে সাধারণ খুচরা আর অগ্রপ্রদত্ত খুচরা, এই 2টা প্রকার খুচরা আমাদের একটু দেখতে হবে। এইটা হলো গুরুত্বপূর্ণ আর কি। সাধারণ খুচরা নগদান বই আর অগ্রপ্রদত্ত, এই দুইটাই আমাদেরকে দেখতে হবে। মূলত ছোট ছোট হিসাবগুলো সংগ্রহ করার জন্য প্রধান কেশিয়ার যখন একজন ছোট কেশিয়ার বা তাকে কিছু টাকা প্রতি মাসে দিয়ে দেয়। কেমন? সেটা হলো খুচরা নগদান বই আর কি। অগ্রপ্রদত্তর মধ্যে মূল কথা হচ্ছে যে এখানে খরচটা আগে হয়, পরে টাকা দেয়। কেমন? আর এখানে আগেই টাকা দিয়ে দেয়। এখানে বলা হয়েছে নির্দিষ্ট সময় শেষে ব্যয়কৃত অর্থের হিসাব দাখিল করার পর প্রধান কেশিয়ার ছোট কেশিয়ারকে মোট ব্যয়ের সমপরিমাণ অর্থ প্রদান করে, তাকে অগ্রপ্রদত্ত বলে। এই পদ্ধতির হিসাবকালের খুচরা নগদ প্রারম্ভিকদের এবং সমাপনীদের অবশ্যই সমান হবে। কেমন? অর্থাৎ অর্থাৎ এখানে ব্যালেন্স শুরুতে যা থাকে শেষে তাই থাকতে হয়। কেমন? এটা আমরা আমরা করে আসছি, জানি। আচ্ছা, সাধারণত নগদান বই। হ্যাঁ, সাধারণত এটা অফ করেন। হ্যাঁ, সাধারণত নগদান বইয়ের জের বা ব্যালেন্স টানা হয় দিনের শেষে। নগদান বই সবসময় ডেবিট উদ্ধৃতি প্রকাশ করবে। কেমন? ক্রেডিট উদ্ধৃতি প্রকাশ করার সুযোগ নেই। নগদান বই 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা নগদের মধ্যে যেটা আছে ব্যাংক, ব্যাংক জমা, ব্যাংকের কাছে ক্রেডিট হইতে পারে, নগদের পাশে ক্রেডিট হওয়ার সুযোগই নেই। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নগদান বই সর্বদা ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। খুচরা নগদ তহবিল 1 বছর চলার মতো যথেষ্ট টাকা থাকতে হবে এমন কোনো কথা নেই, প্রশ্নই আসে না। 1 বছর, এটা এটা পরীক্ষায় আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। খুচরা নগদ কোনটি ভুল? 1 বছর, 1 বছর না 1 মাস। কেমন? 1 বছরের জন্য খুচরা নগদ বই তৈরি করে না। এটা ছোটখাটো হিসাব, ধরেন এই যে ফিন, স্টাপলার, টুকটাক জিনিসপত্র আছে না, রাবার, স্কেল, এগুলো কেনার জন্য ধরেন বারবার যদি কেসের কাছে যায় তার বিরক্ত লাগবে, 10 টাকা দেন, 20 টাকা দেন। ওই জন্য আর কি আমরা জানি খুচরা নগদান বই। এই জন্য তো এটা 1 বছর ব্যাপী হয় না, 1 মাস হয়। কেমন? তাহলে খুচরা নগদ তহবিল অগ্রপ্রদত্ত ভিত্তিতে ব্যবস্থাপনা করা হয়। প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে মাসের শুরুতে কখন দেওয়া হয়? মাসের শুরুতে দিয়ে দেয় এই টাকাটা। কেমন? এই পদ্ধতি পেটি কেশিয়ার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ আহ করে নেয়। আচ্ছা, কোন খুচরা নগদের প্রারম্ভিক ও সমভাবে সবসময় সমান হয়? সেটা হচ্ছে অগ্রপ্রদত্ত। কেমন? অগ্রপ্রদত্ত প্রারম্ভিক যে যা থাকে সমভাবে তাই থাকে, অর্থাৎ খরচ যা হয় তাই দিয়ে দেয়, যার কারণে ব্যালেন্সটা সেম থাকে আর কি।
আচ্ছা, এখন দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, নিচের কোন উক্তিটি একটি খুচরা নগদান বই সম্পর্কে সত্য নয়? সত্য নয়। তাহলে বলা আছে যে তহবিলটি 1 বছরে চলার মতো যথেষ্ট টাকা থাকতে হবে। না, এটা ঠিক না। 1 বছর না, কেমন 1 মাস? 1 মাস হলে ঠিক আছে। প্রতিষ্ঠান প্রতি মাসের শেষে ব্যয়িত অর্থ সমপরিমাণ অর্থ টাকা দিয়ে দেয়, তাহলে 1 বছর। এইটা ভুল। অগ্রপ্রদত্ত খুচরা নগদান বহির ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেওয়া হয় তা হলো কি? তা হলো মাসের শেষে যা মোট ব্যয় হলো তা, অর্থাৎ এখানে ব্যালেন্সটা শুরুতে যা থাকে শেষে তা থাকে, তার মানে খরচ যা হয় তা দিয়ে দেয়, তাহলে ব্যালেন্সটা একই থাকবে। ধরো আপনাকে 500 টাকা দিছে, 300 টাকা খরচ করছেন, আবার 300 টাকা দিছে, তাহলে আপনার মাস শেষে 500 টাকা রয়ে গেল। এর অর্থ হলো মাসের শুরুতে যা থাকবে মাসের শেষে তাই থাকবে। কেমন? তাহলে মাসের শেষে যে অর্থ ব্যয় হয় সেই পরিমাণ অর্থ প্রধানকে শেয়ার প্রদান করেন। অর্থাৎ যে অর্থ খরচ হয়েছে সেই অর্থটাই প্রধানকে শেয়ার খুচরা কেশিয়ারকে দিয়ে দেয় আর কি। একটি কোম্পানির নগদ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে বেড়ে যায় কখন? কখন বাড়বে? যখন বকেয়া টাকা পাওয়া যাবে তখন টাকা বেড়ে যাবে। তাহলে বি নম্বর, বকেয়া পাওনা আদায় এটা 94%। এগুলো এগুলো দেওয়ার মতো প্রশ্ন না, এগুলো দিলে পারবেন। আর দিতে চাইলে একদম সহজ। বকেয়া পাওনা আদায় করে, কেমন? আচ্ছা, নগদ বিক্রয় লিপিবদ্ধ করার জন্য কোন জাবেদা সবচেয়ে উপযোগী? নগদ, এটা কিন্তু আগের চ্যাপ্টারের প্রশ্ন এখানে দিয়ে দিছে। কেমন? নগদ বিক্রয় লিপিবদ্ধ করার জন্য নগদ বিক্রয় লিপিবদ্ধ করার জন্য কোন জাবেদা সবচেয়ে উপযোগী নির্দেশ করে? আচ্ছা, এখানে এখানে নগদান বই বলাই আছে। নগদ বিক্রয়ের ফলে নগদ প্রাপ্তি ঘটে, নগদান বইতে লেখা হবে। কোথায় লেখা হবে? নগদান বইতে। তাহলে অপশন যেহেতু নগদান বই আছে, তাহলে নগদান বই। যদি নগদান বই না থাকতো তাহলে সাধারণ জাবেদা। কেমন? নিচের কোন আইটেমটি সাধারণ খুচরা নগদান বইতে নগদান হইতে, আপনারা এভাবে এক ব্যবহার করে পড়বেন বাসায় একবার, তাহলে দেখুন শেষ হবে, নাহলে আপনি শেষ করতে পারবেন না। একবার পরে যখন আগাবেন, দেখুন কিছু জিনিস পারেন, কিছু জিনিস জিনিস পারেন না, যেটা পারেন না সেটা আবার আবার পড়বেন না। বই কিন্তু কখনোই শেষ হবে না। আপনার যদি আরো 3 মাসের সময় দেয়, আপনার বই শেষ হবে না। বই শেষ করার উপায় আছে। কেমন? একবার করে পড়বেন, পড়ার পরে আবার ব্যাক করবেন, আবার ব্যাক করবেন, 3 বার পড়বেন, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। কেমন? আপনার আলোচনা থেকে প্রশ্ন বেশি পড়বেন। আপনার রিডিং আলোচনা ওখান থেকে পড়ার পরে যখন আপনি বুঝছেন যে এই জায়গাটা কি, তখন আবার ফার্স্ট পেজে যে টপিকটা আছে ওটা পড়বেন, তাহলে দেখবেন যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। কখনোই আপনি, এটাকে বলে ব্যাক সলভ, আমরা যে প্রশ্ন দেখবেন, প্রশ্ন পড়বেন, এরপরে ব্যাখ্যাটা পড়বেন, এরপরে ব্যাখ্যা যাবেন, একবার পড়ে শেষ করে ফেলবেন। 2 বার পড়তে যাবেন না। 2 বার পড়ার লোভ সামলাবেন। একবার পড়ে শেষ করবেন এক চ্যাপ্টার, পরে আবার ব্যাখ্যা আসবেন। যদি তাও বেশি মনে হয়, আমি বলবো তাহলে আপনি 4টা ইউনিভার্সিটি গুলো পড়েন না তো। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, এই 4টা পড়ে ফেলেন আগে, যদি বেশি মনে হচ্ছে আর কি। কিন্তু অনেকে প্রশ্ন খুঁজে পাচ্ছে না, সেই হিসাবে আমার মনে হয় পড়া উচিত। আচ্ছা, নিচের কোন আইটেমটি সাধারণত খুচরা নগদান বই হইতে পরিশোধ করা হয় না? অফিস ভাড়া, অফিস ভাড়া, ডাক মাশুল, ডাক বাক্সের ভাড়া দিতে পারে। অফিস আসবাবপত্র সংযোগ, এটা সম্ভব না। কেমন? অফিসের আসবাবপত্র ফার্নিচার অনেক দাম। একটা ফার্নিচার দাম 1 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত, 3 লাখ, আরো বহু দামি হতে পারে। কেমন? তাহলে এটা খুচরা নগদান বই বের করতে পারবে না। আচ্ছা, এখন আসেন নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট অংশে 200 টাকা জের থাকলে আমরা মনে করব কি? এটা ভুল হয়েছে। নগদান বইয়ের 200 টাকার কি কি কলাম ক্রেডিট অংশে, এটা সম্ভব না। কেমন? এটা ভুল। তারপরে হিসাব রক্ষক ভুল করছে। নগদান বই আমরা জানি সর্বদাই ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করার সুযোগে নাই। কেমন? আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি সর্বোচ্চ 100 টাকা খরচ করতে পারবেন, 120 টাকা খরচ করার কোনো সুযোগে নাই। কেমন? 90 টাকা করতে পারবেন, সর্বোচ্চ 100 টাকা, এর উপর যেতে পারবেন না। এটাই। তাহলে এটা হিসাব রক্ষক ভুল করছে। নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট, হ্যাঁ ব্যাংক কলামে ক্রেডিট হইতে পারে। আপনি যদি ব্যাংক থেকে যত টাকা জমা রাখছেন তার থেকে বেশি টাকা যদি আপনি পরিচিত হন, তুলতে পারবেন। কেমন? তার মানে কি, আপনার জমা থেকে ব্যাংকের নিকট থেকে আপনি ঋণ আছেন, কেমন, দেড় টাকা। এই শব্দটা আমার কাছে এত বাজে লাগে, এটা ইংলিশ ভার্সনটা থাকলে সুবিধা হবে। কেমন? ইংলিশে ব্যাংক ওভারড্রাফট আর কি। কেমন? আচ্ছা, অর্থাৎ আপনি জমা টাকার চেয়ে বেশি টাকা খরচ করে ফেলছেন। কেমন? ফলে ব্যাংক আমাদের দেনা রয়েছে। আচ্ছা, এরপরে একটা ছোট্ট ছোট্ট টপিক আছে, বাট্টা, ডিসকাউন্ট। বাট্টা আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা। কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না, নগদ বাট্টা হয়। নগদ বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটা প্রদেয় বাট্টা। কেমন? আরেকটা বাট্টা আছে, সেটা বলে পরিমাণ বাট্টা। কেমন? এটা এই যেখানে লেখা আছে অবশ্য। পরিমাণ বাট্টা মানে ধরেন আপনি যদি একটা অর্ডার করে কোনো কোম্পানি যে আমাকে 10 লক্ষ টি শার্ট দেন, বা 10,000 টি শার্ট দেন, 100টা, যখন আপনাকে ডিসকাউন্ট 10,000 100টা দিয়ে দিল, সেটা হচ্ছে পরিমাণ। একটা পরিমাণ উপর যখন কোনো ডিসকাউন্ট দেয়, সেটা আছে দেখবেন যে এই যে দুধ কিনলে, কেমন, এই যে পাউডার দুধ কিনলে
ধরেন এক এক বক্সের মধ্যে আপনি 10টা কিন্তু একটা ফ্রি, এরকম আছে। এই পরিমাণ বার্তা কোয়ালিটি, কিন্তু এটা আমাদের হিসাবে ক্ষেত্রে এটা আসে না, কেমন পরিমাণ বার্তা। আর এটা অনেক বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে আপনি ধরেন একটা নির্দিষ্ট লেভেল কিনলে তখন তারা আরেক দুই একটা ফ্রি দিয়ে দেয়, সেটা হলো কোয়ান্টিটি ডিসকাউন্ট। তাহলে আমাদের মূলত এখানে জানতে হবে কারবারি বার্তা আর একটা নগদ বার্তা। কারবারি বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয় না, পরীক্ষা যদি আসে কোন বার্তা হিসেবে আসে আসে না, সেটা হলো ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা। এটা অনেকগুলো নাম আছে, ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা, বাণিজ্যিক বার্তা, ট্রেড ডিসকাউন্ট, অনেক নাম আছে, কেমন। আর নগদ বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয় এটা বলে ক্যাশ ডিসকাউন্ট। এটা দুই প্রকার, একটা বিক্রয় বার্তা আর একটা ক্রয় বার্তা। আমরা এটা আলোচনা করে শেষ করবো, কেমন। বিক্রয় ভাট্টা মানে সেলস ডিসকাউন্ট, তার মানে সেলস শব্দ যেহেতু আসছে এটা লোক সম্পর্ক থাকবে বিক্রয়, কেমন। বিক্রয় লোক সম্পর্ক দেনাদার, দেনাদার থেকে যখন টাকা আদায় করবেন, আদায় করতে যাই দেনাদার বলবে যে কিছু টাকা কম রাখেন, মানে আপনার টাকা লস। হ্যাঁ, তো এটা নামে প্রদত্ত বার্তা। প্রশ্ন অবশ্যই মনে রাখবেন যে বিক্রয়ের ক্ষেত্রে যে যে টাকা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। এটা কেন করা করা হয়? দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির স্বার্থে দেনাদার যখন কিছু টাকা ছাড় দিয়ে বা অফার দিয়ে টাকাটা ছাড় দেয় বা অফার দিয়ে টাকাটা আদায় করে, সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। আর প্রদত্ত বার্তা ডেবিট, কেমন। আর প্রাপ্ত বার্তা বা ক্রয় বার্তা, কেমন। প্রাপ্ত বার্তা যখন আমরা একটা কোনো কিছু ক্রয় করি সেখানে যদি আমরা ছাড় পাই, কেমন, সেটা হচ্ছে ক্রয় বার্তা। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম বিষয় বলি, কারের ব্যাপারটা কিন্তু একদম শুরুতেই দিয়ে দেওয়া হয়। ধরেন আপনি একটা আহ, বই কিনতে গেছেন, হ্যাঁ, বইয়ের দাম দেওয়া হচ্ছে 650 টাকা, আপনি বলছেন ডিসকাউন্ট দেন, উনি 600 টাকা দিল, বলে ঠিক আছে 600 টাকা দেন, তা আপনি 600 টাকা বলে ঠিক আছে বাকি রাখেন, কেমন, 600 টাকা লিখে রাখছে। এখন কিছুদিন পরে যদি আপনি আবার টাকা দিতে যেয়ে বলেন যে আরো কিছু কম রাখেন, অথবা আপনি টাকা দিতেছেন না, তখন দোকানদার নিজে বললো যে ভাই টাকাটা দে, তুই আরো 50 টাকা কম দে। এই যে পরবর্তী যে 50 টাকা পাইছেন সেটা হচ্ছে নগদ বার্তা, আর প্রথম যে 50 টাকা সেটা হচ্ছে কারবারি বার্তা। তো কারবারি বার্তা শুরুতেই বাদ দিয়ে দেওয়া হয়, কেমন। আর নগদ বার্তা হচ্ছে যে এটা মূলত দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির স্বার্থে করা হয়, মানে দেনাদার যখন টাকা দিতে চায় না অথবা টাকা দিতে চায়, ধরেন আপনি বলছেন যে আগামী মাসে দিবেন, কিন্তু তার টাকা টাকা দরকার হয়ে গেছে এই মাসের 15 তারিখে, তখন সে একটা আপনাকে অফার দিল যে আপনি যদি আজকে আমাকে 15 তারিখের মধ্যে টাকাটা দেন আপনাকে আরো 2% ছাড় দেওয়া হবে। হ্যাঁ, সেটা তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে নগদ বার্তা বা আহ, নগদ বার্তা মূলত দেনা পাওনা পাওনা নিষ্পত্তির স্বার্থে করা হয়। এখানে বলা আছে দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে বা পাওনাদারের কাছে প্রাপ্ত যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় সেটা হলো নগদ বার্তা, কেমন। এটা যদি বুঝতে পারেন এখান থেকে কিন্তু ম্যাথ আছে, কেমন, আমরা একটু দেখবো এখন। তাহলে ক্রয় বার্তা হইলো বা ক্রয় বার্তা মানে প্রাপ্ত বার্তা, কেমন। অর্থাৎ দানে পণ্য আমরা যদি কোনো পণ্য ক্রয় করি, যখন পরিশোধের সময় কিছু টাকা ছাড় পাই সেটা হলো প্রাপ্ত বার্তা। আচ্ছা, এখন আমরা দেখি প্রশ্ন, কেমন। সুরে আছেন, পড়তে পারবেন? 13 জুন তারিখে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন বলা আছে 2/10। এই কথার মানে হচ্ছে যে 2% ছাড় পাবেন যদি 10 তারিখের মধ্যে পরিশোধ করেন, কেমন, 10 দিনের মধ্যে পরিশোধ করেন। নেট 30 মানে সর্বশেষ 30 তারিখে আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, কেমন। শর্তে আচ্ছা, মূল কথা হচ্ছে 13 তারিখে আপনি 750 টাকা বাকিতে একটা বাকিতে বিক্রয় করা হয়। কি বিক্রি করছে, এটা কিছু বিক্রি করছেন, যাই হোক। 30শে জুন তারিখে বাকিতে বিক্রি করা হয় 750 টাকা জিনিস, কেমন। 16 জুন তারিখে 50 টাকা ফেরত দেওয়া হয়, তার মানে 750 টাকার মধ্যে আপনি 50 টাকার মাল ফেরত দিয়ে দিচ্ছেন, তার মানে 700 টাকা রয়েছে, কেমন। 23 জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে প্রাপ্ত অর্থ পরিমাণ কত হবে? আচ্ছা, এখন আমরা প্রশ্নটা বুঝি। 13 জুন তারিখে হইলো বিক্রি করছি, কেমন। পরিশোধ কথা ছিল 30 তারিখে। এখন তারা একটা শর্ত লিখছে, যদি আপনি আহ, দশ 10 দিনের মধ্যে পরিশোধ করেন, 13 তারিখের পরে 10 দিনের মধ্যে পরিশোধ করেন, তাহলে আরো 2% ছাড় পাবেন, কেমন। তো 13 আর 10 হয় 23, 13 লগে যদি 10 10 যোগ করি হবে কত, 23। অর্থাৎ 23শে জুন পর্যন্ত যদি আপনি পরিশোধ করেন তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন। আর যদি পরিশোধ না করেন তাহলে আপনি অবশ্যই 30 তারিখে পরিশোধ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আর ছাড় পাবেন না। অর্থাৎ আপনি যদি 24 তারিখে পরিশোধ করেন তাহলে ছাড় পাবেন না। প্রশ্ন বোঝা গেছে? যদি আপনি আহ এখানে 2/10 মানে হচ্ছে যে আপনাকে 13 লগে 10 অর্থাৎ 23 তারিখের মধ্যে যদি আপনি পরিশোধ করতে পারেন তাহলে 2% ছাড় পাবেন। 24 তারিখে পরিশোধ করলেও ছাড় পাবেন না, কেমন। 25 তারিখেও পারবেন না, কিন্তু 30 তারিখে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে একটা, ওই যে বললাম না, যারা বানা দ্রুত আদায়ের জন্য একটা টোপ, যে সে 30 তারিখে পাবেই। আপনাকে একটা বলে যে ঠিক আছে ভাই তুই 2% ছাড় নে, আমার 23 তারিখের মধ্যে টাকাটা দে। যদি না দেন কোনো অসুবিধা নেই, 30 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। আচ্ছা, এখন হিসাবটা মিলে নেন। 750 টাকা ছিল বিক্রয় মূল্য, এর মধ্যে 50 টাকার মাল ফেরত দিয়েছেন, তাহলে রইলো 700 টাকা। এই যে 700 টাকা, কেমন। এরপর 700 টাকার যেহেতু 23 তারিখের মধ্যে পরিশোধ করছে তাহলে আপনি শর্ত ফুল করছেন, 2% ছাড় পাবেন।
তাহলে 700 টাকা 2% কত হয়? 14 টাকা। 7 করে 14, এই যে 14 টাকা বিয়োগ করে দিবেন, 700 থেকে 14 বিয়োগ করলে হবে 686 টাকা। একটু দেখবেন কেমন, না বুঝলে আবার জিজ্ঞেস করেন। আচ্ছা, তারপর 2 নম্বরটা কেউ একদম পড়তে পারবেন, পড়েন 2 নম্বরটা প্রশ্ন। আচ্ছা, দুই দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কিছু টাকা ছাড় দিলে, কার থেকে? দেনাদার থেকে যদি ছাড় দেওয়া হয়, সেটা কি বার্তা? প্রাপ্ত বার্তা না প্রদত্ত বার্তা? কেমন? দেনাদার মানে বিক্রয়, তাহলে বিক্রয় সম্পর্কে প্রদত্ত বার্তা আমরা বলছি, কেমন? আচ্ছা, একই প্রশ্ন যেটা আমরা আলোচনা করছি, একটু দেখেন। একটি ব্যবসা প্রতিষ্ঠান 2/10 এন্ড 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% পাওয়া যাবে, 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, শর্তে 6,000 টাকার পণ্য ক্রয় করে। কেমন? 1,000 টাকার পণ্য ফেরত দিয়ে দেয়, তাহলে 6,000 টাকা দিয়ে 1,000 টাকা ফেরত দেয়, আর হলো 5,000 টাকা। কেমন? বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে, হ্যাঁ মধ্যে, যে ওই যে 10 দিনের মধ্যে পরিশোধ করতে বলছে, সে মধ্যে পরিশোধ করছে, তার মানে বাট্টা পাবে। তাহলে 6,000 টাকা 2% কত হবে? 6,000 টাকা 2% কত হয়? সরি, 6,000 না, 6,000 থেকে 1,000 টাকা বিয়োগ দিতে হবে 5,000, 5,000 টাকা 2% 100 টাকা। উত্তর হচ্ছে 100 টাকা। কেমন? আপনাকে বুঝতেছেন না? কিছু বুঝতেছেন না? একটু রেসপন্স করেন, কেমন? শরীফের নিকট প্রাপ্য হিসাবের 10% বা 1,000 টাকা তাকে মওকুফ করা হলো, এর হিসাব কোনটি? শরীফের নিকট প্রাপ্য হিসাব, কেমন? প্রাপ্য হিসাবের টাকার উপর যদি মওকুফ করা হয়, সেটা নগদ বার্তা। এখানে জাস্ট সংজ্ঞাটা জানতে চাইছে, কেমন, যে এটা কোন বার্তা, এটা কি প্রাপ্ত বার্তা না প্রদত্ত বার্তা? আচ্ছা, একই রকম অঙ্ক এই এখানে 5 আর 6 হুবহু একই রকম। 6 নম্বরটা বুঝলে 5 নম্বরটাও বুঝবেন, হুবহু একই রকম অঙ্ক। কেমন? তোমাকে একটি ক্রয় চালান দেওয়া হয় যাতে 5টি পণ্য বা প্রতিটি 400 টাকা, তাহলে পাঁচটার দাম 5টি পণ্য একটার দাম যদি 400 টাকা হয়, 2,000 টাকা। কেমন? অন্তর্ভুক্ত রয়েছে যাতে বাদ দেওয়া হয় শতকরা 25 টাকা, আহ ভাগ করে বাণিজ্যিক বার্তা শতকরা 5 টাকা হারে নগদ বার্তা। উক্ত চালানের মধ্যে সময়কালের মধ্যে পরিচালিত হয়, তবে তোমার চাকরি কত টাকার হবে? আচ্ছা, এখানে বলছে যে আহ, পণ্য কিনছি আমরা 5টা, একটার দাম হচ্ছে 400 টাকা, তাহলে পাঁচটার দাম হইলো 4 5 20, অর্থাৎ 2,000 টাকা। কেমন? এই যে এখানে 400 গুণ 5, 2,000 টাকা। এরপর বলছে আহ, যার বাদ দেওয়া হয় শতকরা 25 টাকা বাণিজ্যিক বার্তা। বাণিজ্যিক বার্তা মানে ব্যবসায়িক বার্তা আর কি, যেটাকে আমরা কারবারি বার্তা বলি। তাহলে 25% যদি বাণিজ্যিক বার্তা হয়, তাহলে এখানে 2,000 টাকার 25% হবে 500 টাকা। তাহলে এই 2,000 টাকা 500 টাকা বাদ দিলে থাকবে 1,500 টাকা। এরপরে বলছে শতকরা 5 টাকা হারে নগদ বার্তা। আরো নগদ বার্তা পাওয়া গেছে, আগে ব্যবসায়িক বার্তা পাওয়ার পরে 1,500 টাকা পাওয়ার কথা ছিল, সেখানে আবার কি করছে, আরো আরো ডিসকাউন্ট দিছে 5%, 75 টাকা। তাহলে আলটিমেট 1,425 টাকা। এটা আর এটা একই, হুবহু একই অঙ্ক। কেমন? হুবহু একই অঙ্ক। একটু দেখলে পারবেন, একদম একরকম। নগদ বার্তা কোথায় লিপিবদ্ধ করা হয়? দেখেন, নগদ বার্তা দিয়ে খালি রাখছে, নগদ বার্তা। এটা হচ্ছে প্রশ্নকর্তার চালাকি। কেমন? নগদ বার্তা নগদ বইতে লিপিবদ্ধ করা হয়, কিন্তু বিক্রয় বই বা ক্রয় বই কোনো প্রকার বইতে লিপিবদ্ধ করা হয় না। কেমন? তাহলে উত্তর হয়েছে কি, বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়, বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না। এই প্রশ্নটা কিন্তু খুব টাফ একটা প্রশ্ন, মানে দেখতে সহজ মনে হইলেও উত্তরটা কিন্তু পেঁচালো। তাহলে নগদ বার্তা আমরা জানি কোথায় লিপিবদ্ধ করা হয়, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, বিক্রয় বই বা ক্রয় বই কোনো বইতে লিপিবদ্ধ করা হয় না। তাহলে এখানে অপশন হচ্ছে বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না। আবার এ ও বি দিয়ে রাখছে। কেমন? আজকে শেষ টপিক রেওয়া মিল পড়ে আমরা শেষ করে দিব। কেমন? রেওয়া মিল এগুলো কাকে বলে, কি এগুলো আমার দরকার নাই এখানে। এখানে যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা। এটা দুই রকম, একটা নীতিগত ভুল আর একটা করণিক ভুল, এই জায়গা থেকে প্রশ্ন হয় আর কি। কেমন? নীতিগত ভুল মানে হলো যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা। যেমন আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে লিপিবদ্ধ করা। সেটা হইলো নীতিগত ভুল। নীতিগত ভুল মানে হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবের কারণে এটা হয়, মানে এটা ভুল না, এটাকে তো মারাত্মক লেভেলের ভুল। অর্থাৎ হিসাব বিজ্ঞান বুঝে নাই হিসাব রক্ষক, যে যিনি অ্যাকাউন্টিং এর জ্ঞানের স্বল্পতা, যিনি আসবাবপত্র ক্রয়কে যদি মজুরি হিসাবে লেখা হয়, তাহলে হচ্ছে সে হিসাব বিজ্ঞানের নীতি বুঝে নাই। কেমন? কিন্তু অসুবিধা হলো এই নীতিগত ভুল হইলেও হিসাবটা মিলে যায়। করণিক ভুল এটা কারণে হিসাবটা মিলে যায়, এই জন্য এই ভুলটা রেওয়ামিলের সীমাবদ্ধতা। ভুল হয়েছে, রেওয়ামিল মিলে গেছে। কেমন? রেওয়ামিল মূলত করাই হয় হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্য, কিন্তু এই ভুলগুলো হওয়ার ফলে
রেওয়া মিল মিলে যায়, যার কারণে এটা একটা সীমাবদ্ধতা। কেমন? এখানে অনেকগুলো প্রকার আছে: বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখেলের ভুল। কেমন? আচ্ছা, এগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করছি। বাদ পড়ার ভুল মানে হচ্ছে একটা লেখা লিখতে বাদ পড়ে গেছে। বেদাখেলের ভুল মানে জাবেদার ভুল। কেমন? জাবেদা বা খতিয়ান করতে ভুল। পরিপূরক ভুল মানে হচ্ছে একটা ভুল দিয়ে আরেকটা ভুল সংশোধন হয়ে যাওয়া। লিখার ভুল মানে টাকার ভুল। কেমন? টাকার অঙ্কের ভুল, ধর 300 টাকার জায়গা 3000 লিখে ফেলছে, অথবা 3000 টাকা লেখা জায়গা 300 টাকা লিখে ফেলছে। এই হলো আমাদের অবস্থা। আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে: আসবাবপত্র ক্রয়কে যদি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, এটা হচ্ছে নীতিগত ভুল। হ্যাঁ, এটা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখা হয়েছে। কিন্তু আসবাবপত্র ক্রয়কে যদি যন্ত্রপাতি হিসেবে লিখা হয়, কেমন? দুইটাই সম্পত্তি ছিল, আসবাবপত্র লিখছে যন্ত্রপাতি, এটা হচ্ছে বেদাখিলার ভুল। কেমন? আর রেওয়ামির মধ্যে একটা টার্ম আছে, সাসপেন্স অ্যাকাউন্টস বা অনিশ্চিত হিসাব। এটা একটা সাময়িক হিসাব। এটা মূলত তৈরি করা হয় যখন একদিকে টাকার অঙ্ক কম থাকে, ধরুন একদিকে 30 লাখ আছে আর এদিকে 20 লাখ। তখন আপাতত সাময়িকভাবে মিলানোর জন্য 10 লাখ টাকা দেওয়া হয়, এটা আমরা জানি। আচ্ছা, রেওয়া মিলে আসে না কোন ধরনের হিসাব? কেমন? প্রারম্ভিক নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত রেওয়া মিলে আসে না। কারণ সমাপনী নগদ ও সমাপনী ব্যাংক জমার মধ্যে এটা চলে আসে। সমাপনী মূলধনের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে তাহলে অন্তর্ভুক্ত হয়। রেওয়া তৈরি করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য বা সমাপ্তির জন্য। কেমন? রেওয়া উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এটা হচ্ছে আসার মতো প্রশ্ন। রেওয়া মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটা অনেকবার আসছে। আচ্ছা, আর রেওয়া আরেকটা উদ্দেশ্য আছে যে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে সহায়তা করে। কেমন? আসবাবপত্র ক্রয়কে পণ্য ক্রয় হিসেবে লেখা কি ধরনের ভুল? নীতিগত, এগুলো পরীক্ষার প্রশ্ন সব। নীতিগত ভুল। কেমন? রেওয়া আসে না 4 ধরনের লেনদেন: প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মূলধন, সকল সম্ভাব্য দায়সমূহ। কোনো সম্ভাব্য বিষয়ে রেওয়া আসে না। সম্ভাব্য আয় ব্যয় দেয় কোনোটাই আসবে না। সমাপনী মূল পণ্য আসবে না। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা না, প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক চলতি দেয় কোনোটাই আসে না। কেমন? আচ্ছা, এখানে একটা অঙ্ক পরীক্ষায় বারবার আসছে। বেতন হিসাবে যে 210 টাকা রেয়াবিলে ক্রেডিট দিকে লেখা হলে পার্থক্য হবে দ্বিগুণ। মনে রাখতে হবে যে ডেবিট দিকের টাকা যদি ক্রেডিট দিকে লেখা হয়, অথবা ক্রেডিট দিকের টাকা যদি ডেবিট দিকে লেখা হয়, পার্থক্য হবে দ্বিগুণ। এখানে লেখা আছে 210 টাকা। কেমন? তো বেতন লেখার কথা ছিল ডেবিট দিকে, 210 লিখে ফেলছে ক্রেডিট দিকে, তার মানে পার্থক্য যাবে 420। কেমন? আচ্ছা, বেতন লেখা কথা ছিল 808, লিখে ফেলছে 880, এটাকে বলে লিখার ভুল বলে। এটাকে কি বলে? লেখার ভুল। হ্যাঁ, মানে ওই যে আমরা যে সংজ্ঞাগুলো পড়ছি, পরীক্ষা তো সংজ্ঞা আসবে না, আসবে প্র্যাকটিক্যালি। কিভাবে আসবে আমরা একটু দেখি। কেমন? নিচের কোনটি করণিক ভুল নয়? করণিক ভুল আমরা জানি ভুল দুই প্রকার: একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা করণিক ভুল। করণিক ভুল আবার 4 প্রকার। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে নীতিগত ভুল। কেমন? আর করণিক ভুল কি কি আছে এটা আমি বললাম এখানে। 2 নম্বর প্রশ্ন প্রশ্ন নিচের কোনটি মিলকরণে প্রভাব ফেলে? এরা মিলকরণে প্রভাব ফেলে। বিদ্যুৎ খরচ 500 টাকা শুধু নগদান হিসেবে লেখা হয়েছে। তার মানে বিদ্যুৎ খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লেখার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ খরচ ডেবিট পাশটা লেখা নেই, শুধু লিখছে নগদান হিসাব ক্রেডিট। তার মানে এক পাশে টাকাটা বেড়ে যাবে। কেমন? এই হলো অবস্থা। আচ্ছা, পদ্মা সার্ভিস হিসাব লিপিবদ্ধকরণের প্রক্রিয়া নিম্নলিখিত ভুলগুলো করেছে, এইসব ভুলের জন্য কোনটি মিলবে না? কেমন? বেতন হিসাব 15,000 টাকা ডেবিট করা হয়েছে, ডেবিট করা হয়েছে 10,000 টাকা। বেতন হিসাব ছিল 15,000। কেমন? যাওয়া যাওয়া হলো বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। নগদান পাশে ক্রেডিট দিকে 15,000 টাকা লিখছে, কিন্তু বেতন পাশে লিখে ফেলছে ডেবিট পাশে কত টাকা? 10,000 টাকা, লিখে নেয় 5,000 টাকা, তাহলে হিসাব মিলবে না। কেমন? 6 নম্বর, হিসাবের প্রাথমিক বই থেকে খুঁটিনাটি স্থানান্তর সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? বেদাখিলার ভুল। কেমন? তাকে কি বলে? বেদাখিলার ভুল। এনামের কাছ থেকে প্রদেয় টাকা হারুনের হিসাবে ডেবিট করা হয়েছে, একজনের টাকা একজন, তাহলে এটা জাবেদার ভুল আর কি। কেমন? বেদাখিলার ভুল। আচ্ছা, এখানে একটা বিষয় সূক্ষ্ম আছে, এখানে কিন্তু বেদাখিলা অপশনে নাই, কিন্তু খেয়াল করছেন? এনামের কাছে প্রদেয় টাকা হারুন হিসাবে ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল? এখানে কিন্তু একজনের নাম পাইছি এনামের কাছ থেকে, লিখে ফেলছি হারুন হারুন, মানে একজনটা একজন নেবে, তার মানে জাবেদার ভুল করছে এটা। কিন্তু জাবেদা এখানে অপশন নাই, তাহলে জাবেদা নাই, কিন্তু তাহলে দিতে হবে কি? খতিয়ান ভুল। কেমন? খতিয়ান মুক্তির ভুল। বেদাখিলার ভুল যাকে বলা হয় তাকে খতিয়ান মুক্তির ভুলও বলা হয়। নিচের কোনটি সার সংক্ষেপকরণের প্রক্রিয়ার অংশ? সার সংক্ষেপকরণ অংশ চিহ্নিতকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, রেওয়া মিল প্রস্তুতকরণকে সার সংক্ষেপকরণ বলা হয়। কেমন? মানে রেওয়া মিলের একটা তালিকাবদ্ধ খতিয়ান থেকে সহযোগিতা নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়, এটাকে সার সংক্ষেপকরণও বলা হয়। প্রশ্নগুলোকে একটু ঘুরে পেঁচাই দিতেছে। কেমন? দেখেন, সার সংক্ষেপকরণ অংশ,
নিচে কোনটি সার সংক্ষেপকরণ অংশ? প্রশ্নটা দেখেন, সার সংক্ষেপকরণ অংশ। তাহলে রেওয়ামিল প্রস্তুত করেন, কেমন? আচ্ছা। আহ, একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় মাল ক্রয় হিসেবে ডেবিট করেছেন, এটি কোন ধরনের ভুল? নীতিগত ভুল, কেমন? আসবাবপত্র একটা সম্পদ দেখে ফেলছে ব্যয় হিসাবে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু ম্যাথ আছে, আমরা একটুগুলো দেখি, আলোচনাগুলো আশা করি বুঝছেন। এই দেখেন এখানে কি লেখা আছে। ম্যাডোনা লিমিটেড আদায়যোগ্য সেবা। আদায়যোগ্য সেবা মানে এখনো আদায় হয় নাই, আয় আয় অর্জিত হয়েছে কিন্তু আদায় হয় নাই। বা আয়ের 20,000 টাকার সমন্বয় ভুলবশত বাদ পড়েছে, এই ভুলের কারণে কি হয়? এই ভুলের কারণে কি হবে? আহ মূলত একটা বকেয়া আয় আর কি, কেমন? বকেয়া আয় জাবেদা হয়েছে যে বকেয়া হিসাব ক্রেডিট, বকেয়া হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। মানে একটা সম্পত্তি বৃদ্ধি পাবে, একটা আয় বৃদ্ধি পাবে, কেমন? তার মানে এটা এখনো হিসাবে লেখাই হয় নাই। সমন্বয় ভুলবশত বাদ পড়েছে, লেখা হয় না, তার মানে আয়ও কম দেখাবে, সম্পদও কম দেখাবে। কি বলছে? আদায়যোগ্য সেবায় বলতে সেবা অর্জিত হয়েছে কিন্তু নগদে আদায় হয়, এরকম আয় বোঝা, কেমন? এটা জাবেদা হয়েছে সেবা আয় হিসাব কি বলে ক্রেডিট, আর বকেয়া সেবা হিসাব ডেবিট। বকেয়া সেবা একটা সম্পদ আর কি, তার মানে আয়ও কম দেখানো হয়েছে, সম্পদও কম দেখানো হয়েছে। আচ্ছা, যে প্রশ্নটা আমি একটু বলছি, 18 নম্বরটা। একটি হিসাবের যা রয়েছে 120 টাকা, যারা আমাদের ভুল পাশে বসানো হয়েছে, কেমন? আমরা বলছি ভুল পাশে যদি বসায়, তাহলে টাকার অঙ্ক দ্বিগুণ করে দিতে হয়, আর কিছু না। 120 কে 2 দ্বারা গুণ করে দিলে যা হয় তাই উত্তর, 240, কেমন? একই প্রশ্ন আবার আসছে। একটি হিসাবে যার 42 টাকা, যারা আমাদের ভুল পাশে বসানো হয়েছে, হ্যাঁ, তাহলে ভুল পাশে বসালে দ্বিগুণ করতে হবে, 42 দ্বিগুণে 84 টাকা, কেমন? এই একই প্রশ্ন আবার আসছে 14 নম্বরে। একটি হিসাবে যার 80 টাকা, যারা আমাদের ভুল পাশে বসানো হয়েছে, ভুল পাশে বসালে টাকার অঙ্ক দ্বিগুণ করতে হয়, কেমন? 80 দ্বিগুণে 160, এটাই উত্তর। এরকম আরো আছে, কেমন? আচ্ছা, এখানে যে ম্যাথমেটিক্যাল গুলো আছে এগুলো একটু দেখবেন, কেমন? আসবাবপত্র ক্রয় যদি মাল ক্রয় হিসেবে ডেবিট করা হয়, এটা নীতিগত ভুল। 23 নম্বর কি বলছে? আচ্ছা, এখানে অনিশ্চিত হিসাব নিয়ে একটা প্রশ্ন আছে, এটা দেখে আমাদের প্রায় শেষ টপিক, অনেক লম্বা হয়ে গেছে। নিম্নলিখিত পোল্ট্রি আমিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে, কোনটি উদ্ঘাটিত হবে? এটা হচ্ছে এ নাম্বার। করিম নিকট থেকে প্রাপ্ত 574 টাকা চেক করিমের হিসাবে 474 টাকা লেখা হয়েছে, কেমন? তার মানে একদিকে 574 করিম নিকট থেকে প্রাপ্ত নগদ পাশে 574 লেখা হয়েছে, কিন্তু করিম হিসাবের পাশে লিখতে 474, একদিকে ভুলের ধরা পড়ে না, অমিলে এটা ধরা পড়বে, কেমন? এই হলো মোটামুটি আমাদের আসছে। আরো কিছু প্রশ্ন আছে, আপনারা একটু দেখলে পারবেন ইনশাল্লাহ প্রশ্নগুলা। আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রশ্নগুলা দেখবেন। প্রশ্নগুলা দেখলে এই প্রিভিয়াস প্রশ্নগুলো পড়বেন ইনশাল্লাহ, তাহলে কভার হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আর কোনো প্রশ্ন আছে? কোনো স্যার এই প্রশ্ন? চ্যাপ্টার স্যার এই চ্যাপ্টারে যখন ওই যে লাস্টের দিকে পড়ালেন থিওরি ছিল, তো এটা লাস্টের দুটো লাইন ছিল, ওটা একটু বুঝতে পারিনি, ওটা একটু উপরের দিকে চাওয়া যাবে? কত নাম? হ্যাঁ, থিওরি যেখানে ছিল, স্যার এই যে এই পার্টটা, হ্যাঁ। আচ্ছা একটু নিচে, এটা না স্যার একটু নিচের দিকে নিচে। সমন্বিত ক্রয় বলে একটা পার্ট ছিল, জি স্যার, ও যে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, নিচে। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি, সমন্বিত ক্রয়, এই যেটা। ও, রেওয়ামিলের মধ্যে সমপরিম উৎপন্ন আসে না, আসে প্রারম্ভিক উৎপন্ন মূলত। কিন্তু কখনো রেওয়ামিলের মধ্যে যদি সমন্বিত ক্রয় থাকে, তখন সমপরিম উৎপন্ন আসবে, তখন প্রারম্ভিক উৎপন্ন আসবে না। কেন আসবে না? আমরা সমন্বিত ক্রয় বাই করি কিভাবে দেখেন, প্রারম্ভিক উৎপন্ন যোগ ক্রয় মানে সমপরিম উৎপন্ন। যেহেতু সমপরিম উৎপন্ন মাইনাস করে দেওয়া হয়েছে, এই জন্য এটা লিখতে আসবে তখন। এটা আপনাদের এটা শুধু থিওরিটা মনে রাখলে হবে, ম্যাথ আসবে না এখানে। আহ হ্যাঁ, ম্যাথ অন্যভাবে আসতে পারে। সমন্বিত ক্রয় যদি বের করতে বলে, সমন্বিত ক্রয় কত, তখন আপনাকে বের করতে হবে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মানে সমপরিমাণ উৎপন্ন। কিন্তু এখানে মূল বিষয়টা হলো যে রেওয়া মিলের মধ্যে সবসময় প্রারম্ভিক মূল উৎপন্ন আসে, সমপরিমাণ উৎপন্ন আসে না, কেমন? যদি প্রশ্নের মধ্যে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, তাহলে সমপরিমাণ উৎপন্ন লিখতে হবে আর কি। বুঝছেন? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আর কোন প্রশ্ন? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্ত। রেকর্ডিং হয়ে যাবে, হইলে আমি দিয়ে দেবো গ্রুপে, কেমন? রাতে আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এখন সময় কম তো একটু দৌড় থাকতে হবে আর কি, কেমন? যেহেতু এই বিসিএসটা খুব দ্রুত হবে, এবং 47-এর বহু আগে এটা নিয়োগ হয়ে যাবে, কেমন? দেখবেন এটা খুব দ্রুত, এই বছরের মধ্যে হয়তো নিয়োগ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। চেষ্টা করেন সবাই আফরান, কেমন?